ওকে, তো আবারও গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমার কথা। তো আমরা পড়ছিলাম হচ্ছে টোয়েন্টিথ সেঞ্চুরি পোয়েট্রি। তার ভিতরে আমরা ডাব্লিউ.বি. yeatsের 4টা পোয়েম পড়ে শেষ করেছি নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আশা করি সবাই কবিতাগুলো একবার করে পড়েছো। আর যে শিট দিয়েছিলাম সেগুলো কি পড়ো, না বই থেকে পড়ো? কোথা থেকে পড়ো বলো? স্যার দুই জায়গা থেকেই পড়া হয়। আচ্ছা, যদি দুই জায়গা থেকে পড়ো তাও ভালো। এখন ফোর্থ ইয়ারের কবিতাগুলো কিন্তু একটু ডিপ স্টাডি করতে হবে, হ্যাঁ, একটু অ্যাবস্ট্রাক্ট ধরনের। এই জন্য ভালো করে পড়তে হবে, অনেক থিওরি টিউরি ব্যাপার আছে। আজকে এরকম কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো কোনো কবিতা নিয়ে কারো কোনো সমস্যা বা এরকম কিছু আছে? বলো। সবাই কি পড়েছো ঠিক মতো? না স্যার। জি স্যার, পড়েছি স্যার। আচ্ছা, আরও একটু ভালো করে পড়বা, সবগুলো বারবার পড়বা, আর রিভিশন কথা দিবা। মাঝে সাঝে বেঁধে যাচ্ছে, আমারই প্রবলেম না? সবার কি একই রকম সমস্যা হচ্ছে, না শুধু তোমার হচ্ছে? না স্যার, কথা তো ঠিকঠাক আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হয়তোবা শুধু তোমার সমস্যা। ওকে, তাহলে আজকে থেকে আমরা একটা নতুন পয়েম শুরু করব। আর এদিকে তোমাদের প্রাইড অ্যান্ড প্রেজুডিস দেওয়া ছিল, তাই না? এটা কি সবাই আমরা শেষ করতে পেরেছি, না সময় লাগবে দু একদিন আরো? স্যার আরো দু একদিন স্যার দিলে শেষ ভালো হয় হয়েছে। যদি। শেষ করেছো? আমার আচ্ছা, হয় নাই। জি স্যার, ওই আচ্ছা, আর গতকাল শেষ একটা করেছি। ক্লাস জি তোমাদের স্যার, সময় শেষ দিলাম। হয়েছে। ঠিক আছে, আর একটা ক্লাস সময় দিলাম, সেটা হচ্ছে আগামী রবিবারের মধ্যে শেষ করবা। আর আজকে আমরা ঠিক আছে স্যার। একটা নতুন কবিতা পড়বো। আচ্ছা, এর এর মধ্যে তোমাদের একটা ক্লাস মানে মিস গেছে, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখি যদি আমি কালকে কোনো সময় পাই তোমাদের আমি মেসেঞ্জারে জানিয়ে দিব। কালকে অথবা শনিবারে, ঠিক আছে? শনিবারে, শনিবারে অথবা আচ্ছা কালকে। স্যার। মোটামুটি একটু মেকআপ দিতে হবে, কারণ তা না হলে তোমাদের বেশি করে ক্লাস না নিলে সমস্যা হয়ে যাবে। ওকে, তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে নতুন আর একটা কবিতা পড়ব, নতুন কবির। আচ্ছা, যেটা পড়বা, ঠিক আছে? তো যে পয়েম বা যে নভেল বা যে ড্রামা যেটাই পড়ো না কেন, এমনভাবে পড়বা যাতে তোমাকে ভাই ভাতে জিজ্ঞাসা করলে কিছু বলতে পারো, ঠিক আছে? হুম। তো ওকে এরকম স্যার। কিছু বিষয় নিয়ে আমরা জি স্যার। আলোচনা করব। দরকার হলে একটা ইয়ার যখন শেষ হয়ে যাবে, যেহেতু আমি এখন একটা করে পেপার শেষ করে চলে যাব, তো এই পেপারে তো আমি কোশ্চেন আনসারগুলো দিব, সাথে সাথে তোমরা যদি পারো একটু তোমাদের ভাইবার জন্য একটা গাইড পাওয়া যায় সম্ভবত। হ্যাঁ, ভাইবার জন্য গাইড পাওয়া যায়, সেটা তোমরা নিতে পারো, তবে হুবহু মুখস্থ করা যাবে না। হ্যাঁ, ভাইবা হলে কখনোই মুখস্থ উত্তর দিবা না, তাহলে সমস্যা আছে। তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু ডিপলি করতে হবে, যাতে তুমি পড়ে বোঝো অন্তত। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে পেপারে নামের বানান জিজ্ঞাসা করা হয়, এই 20 বানান করতে গিয়ে ছেলে মেয়ের অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, একটু কোর্সের নামগুলো 19, হ্যাঁ, 20, এই নামগুলো বানানগুলো একটু ঠিক করবা, এগুলো একটু ভালো করে পড়ে নিবা। বারবার কোর্সের নামগুলো খেয়াল করবা। তো আজকে আমরা পড়বো হচ্ছে টি.এস. ইলিয়টের। স্যার, হ্যাঁ, বলো। স্যার আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে কি মানে পাইবাতে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? এটা তোমার রেশ তো চলে আসতে পারে, এরকম কোনো ধরা বাঁধার বিষয় নেই, কিন্তু দেখা যাচ্ছে আলোচনার মধ্যে চলে আসতে পারে। ভাইবা মানে কি কোনো লাইন আছে ভাইবার, বলো? হুম, একটা কোশ্চেনের সাপেক্ষে আর একটা কোশ্চেন এসে যেতেই পারে। অতএব অত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। তোমরা ফোর্থ ইয়ারই ঠিক মতো পড়ো, ওখান থেকেই চলে যাবে। দু একটা কোশ্চেন না পারলেও ব্যাপার না। হুম, তারপরেও যদি সম্ভব হয় ওগুলো একটু মাথায় রাখবা, তাহলে কাজ দিবে যদি ভালো রেজাল্ট করতে চাও। এখন যেহেতু একটু জাতীয় বিষয় একটু করা হচ্ছে, আবল তাবল নাম্বার দিয়ে দিলে একটু ঝামেলা করে, এই জন্য একটু ভালো করে পড়ে রাখবা। আচ্ছা, তো আমরা আহ, আজকে আমাদের সেকেন্ড যিনি কবি আছেন, টি.এস. ইলিয়ট, দেখো তার দুটা কবিতা আছে। একটা হচ্ছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, আর একটা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। দুটাই বেশ বড় কবিতা। এ পর্যন্ত যে কবিতাগুলো পড়লাম ডাব্লিউ.বি. yeatsের খুব বেশি বড় ছিল না। লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক এটা মোটামুটি আমাদের দুটা ক্লাস লাগতে পারে, আর দ্য ওয়েস্টল্যান্ড এটা তো আরও একটু বেশি লাগবে,
কারণ অনেক বড় আর কি এটা, কারণ অনেক সিম্বলিক ব্যাপার রয়েছে, মিনিং রয়েছে। আর ফোর্থ ইয়ারের কবিতাগুলো বুঝতে হলে অবশ্যই ভালো মতো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এখানে অনেক সিম্বলিজম, ইমেজিজম, এরকম বিভিন্ন থিওরি আছে। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবা। আজ তো টিএস ইলিয়টের যে এই যে তার লাইফ ক্যারিয়ার, এগুলো একটু দেখে নিবা। আমরা আজকে প্রথমেই কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো মডার্নিস্ট পোয়েট্রি বলতে কি বোঝায়। কারণ এই কবিতাটার সাথে এই থিওরিটা, মানে মোটামুটি এখানে যে কবিগুলো আছে সবগুলোরই যেহেতু আমরা পড়ছি কি বলতো 20th সেঞ্চুরি পোয়েট্রি, তার মানে এখানে মডার্ন পোয়েট্রি আসতেছে সবগুলো। হ্যাঁ, তো মডার্নিস্ট পোয়েট্রি কি, এর থিওরিগুলো কেমন হবে, এর স্ট্রাকচার কেমন হবে, হ্যাঁ, এর থিমেটিক আইডিয়াগুলো কেমন হবে, সেগুলো জানতে হবে। কারণ অলরেডি আমরা হিস্ট্রি যখন পড়েছিলাম সেকেন্ড ইয়ারে অনেকগুলো কিন্তু ইজম পেয়েছিলাম, তাই না? অনেকগুলো, যেমন হচ্ছে রেনেসা বলে একটা বিষয় পেয়েছিলাম, তারপরে কি পেয়েছিলাম, ক্লাসিসিজম পেয়েছিলাম, তারপর হচ্ছে কি নিও ক্লাসিসিজম পেয়েছিলাম, তারপরে রোমান্টিসিজম পেয়েছিলাম, তারপরে ভিক্টোরিয়ানিজম, তাই তো? এটা পেয়েছিলাম। তারপরে কি এই যে মডার্ন পোয়েট্রি আসতেছে, মডার্নিস্ট অথবা মডার্নিজম, এই যে ফিচার বা থিওরিগুলো সেগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তো এই জন্য এই কবিতাটা বুঝতে হলে আমাদেরকে একটু এই মডার্নিস্ট পোয়েট্রি বলতে কি বোঝায়, এর ডেফিনেশন, থিওরি, এই ব্যাপারগুলো একটু আমাদেরকে জানতে হবে। তো সেটা আগে আমরা একটু জেনে নিব, তারপরে আমরা আমাদের কবিতাতে যাব। তাহলে কবিতাটা বুঝতে গিয়ে একটু প্রবলেম হতে পারে। একটু মানে ভালোই হবে যদি আমরা এগুলোকে একটু গুরুত্ব না দিই। তো দেখো, মডার্ন এইজ কবে থেকে শুরু হয় বলো তো? মডার্ন এইজ মেনলি শুরু হয় কবে থেকে বলতে পারবা? স্যার 1901 এরকম নাকি স্যার? ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, মডার্ন এইজ। মডার্ন এইজকে প্রধানত আমরা দেখছি হচ্ছে 1901 থেকে, তাই না? 1901 সাল থেকে 1939 বলা হয়ে থাকে একটা, তারপরে থেকে পোস্ট মডার্নিজম, যেটা হচ্ছে এবিসি মতে। ঠিক আছে, তো মেনলি মডার্নিজম এখান থেকেই, ভিক্টোরিয়ান এজের পরেই তো মডার্নিজম শুরু, তাই না? মডার্ন এইজ কি ভিক্টোরিয়ান এজের পরেই তো, তাহলে ভিক্টোরিয়ান এইজ হচ্ছে কত, ওই যে 1900 সাল পর্যন্ত, তাই না? তা রোমান্টিক এজের পরবর্তী, তারপরে মডার্ন এজ শুরু। কিন্তু তার যে মডার্নিস্ট যে থিওরিগুলো, ঠিক আছে, তো দেখো আমরা যদি একটু টিএস ইলিয়টের জন্ম মৃত্যুর সাল আমরা একটু দেখি, এখান থেকে দেখে আসি। এই যে দেখো বলছে টিএস ইলিয়ট ওয়াজ বর্ন 1888, তাই তো? 1888 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার মানে তিনি জন্মগ্রহণ করেন কি ভিক্টোরিয়ান এজে নিশ্চয়ই, নাকি? ভিক্টোরিয়ান এজে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু লেখালেখি কি আর ভিক্টোরিয়ান এজে হয় বলো? তিনি কি জন্মের পর পরে লেখালেখি শুরু করছেন? না স্যার, না স্যার। নিশ্চয়ই তার লেখালেখির যে সময়টা সেটা মেনলি শুরু হয়েছে আমাদের মডার্ন এজে। এবং সবচেয়ে বড় কথা হলো তার যে ক্যারিয়ারের বিগিনিং, দেখো দ্য বিগিনিং অফ হিজ লিটারি ক্যারিয়ার, এটাই হচ্ছে কত সালে? দ্য লাভ সং অফ আলফ্রেড, দেখো জে আলফ্রেড প্রুফক, 1915, অর্থাৎ এটা হচ্ছে কি তার শুরু। হ্যাঁ, দেখো ডেবু মানে কি শুরু কোনো কিছু, হ্যাঁ, এটা তা বলছে এটা যেহেতু 1915, তার মানে কি এটা মোটামুটি কোন সময়ে? প্রথম বিশ্বযুদ্ধ, না না সে সময় চলছে, তাই না? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সাল থেকে? সরি চলছে না, চলছে তো নাকি? 1914 তে শুরু হয় না স্যার? তখনই তো চলছে। তাহলে এই টিএস ইলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, এরা কিন্তু সব সমসাময়িক কবি, হ্যাঁ, মডার্ন পোয়েট। তো এই সময়ে যেহেতু তার লেখা, এবং সেটা প্রকাশ হয়েছিল দেখো পোয়েট্রি ম্যাগাজিন নামে একটা বিষয়, যেটা হচ্ছে হ্যারিয়েট মনরো এবং এজরা পাউন্ডের মাধ্যমে। দ্য পোয়েম ইজ আ ড্রামাটিক মোনোলগ বাই আ নিউরেটিক, দেখো একটু খেয়াল করো, এটা একটা ড্রামাটিক মোনোলগ, কিন্তু যে ব্যক্তি কথা বলছেন সে কিন্তু আমাদের সেই ইউলিসিসের মতো ওরকম অ্যাডভেঞ্চারাস ম্যান না, বা প্যাট্রিয়টের মতো অত দেশপ্রেমিক না, বুঝতে পেরেছ? বা হচ্ছে ফ্রা লিপির মতো, বা হচ্ছে অ্যান্ড্রিয়া ডিল সার্থের মতো, যেগুলো আমরা ডব্লিউবিএসে পেয়েছিলাম, তাই না? বা আলফ্রেড টেনিসনের টিথনাসের মতো, এরকম না। এখানে বলা হচ্ছে কি, এখানে যে ব্যক্তিকে আমরা পাবো, স্পিকারকে পাবো, তিনি হচ্ছেন কেমন? নিউরেটিক অ্যান্ড সেলফ কনসাস মডার্ন ম্যান। তাহলে এখানে যে স্পিকারকে আমরা পাবো সে হচ্ছে কেমন? নিউরোটিক, সেলফ কনসাস, মডার্ন ম্যান।
তাহলে নিউরোটিক কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ নিউরোটিক? হ্যাঁ, নিউরোটিক বলতে আমরা কি বুঝি বলো তো? এই ওয়ার্ডটার মিনিং কি আমরা জানি? বলো। অনেকটা হচ্ছে ওই যে কি বলবো, বিভিন্ন ধরনের একটু কি বলবো, একটু বাতিগ্রস্ত বলে একটা কথা আছে না? হুইমসিক্যাল। হ্যাঁ, মানে যার ভিতরে অযৌক্তিক আবেগপ্রবণ এরকম একটা বিষয়। হ্যাঁ, এরকম বুঝতে পারছো? দেখো নিউরোসিস লাগাই এই শব্দটি অত দেখো তীব্র অযৌক্তিক মানসিক আবেগগত বা শারীরিক প্রতিক্রিয়া বর্ণনা করে এরকম একজন ব্যক্তি। হ্যাঁ, এবং মডার্ন ম্যানের ফিচারগুলো কি আমরা যদি একটু দেখি, ফিচার্স অফ আ মডার্ন ম্যান ইন লিটারেচার। দেখো লিটারেচার অনুসারে আমরা যদি দেখি তাহলে একজন মডার্ন ম্যান বলতে আমরা কেমন বুঝি। দেখো এগুলো একটু খেয়াল রাখবো ভালো করে। হ্যাঁ, বলছে ইন মডার্ন লিটারেচার দ্য মডার্ন ম্যান ইজ অফেন ডেপিক্টেড অ্যাজ ইন্ডিভিজুয়ালিস্টিক, ইন্ট্রোস্পেক্টিভ, ডিজিলিশন, স্ট্রাগল টু অ্যাডাপ্ট টু আ র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড। এইখানে কথা ইন্ডিভিজুয়ালিস্টিক মানে কি? সে সবসময় স্বাতন্ত্র বা ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা তার। ইন্ট্রোস্পেক্টিভ মানে সবসময় সব কিছু নিয়ে একটা গভীর চিন্তা, কোনটা ঠিক কোনটা বেঠিক এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ব্যস্ত। ডিজিলিশন, ডিজিলিশন মানে কি? মোহহীনতা, সব কিছুর প্রতি যে একটা আগ্রহ থাকে, পরিবার, সন্তান, স্ত্রী, তাই তো, তার বন্ধু বান্ধব, হ্যাঁ, কোনো কিছুর প্রতি যেন সে সঠিকভাবে মোহিত না। ঠিক আছে তো? মানে একটা জিনিসের প্রতি একটুখানি আগ্রহ হলে পর মুহূর্তে তার আগ্রহ নাই। কারণ আমাদের কি, আমাদের মেন্টাল সেটিংটা সবসময় যেন এক ধরনের মানে কি বলবো, রুটলেস অবস্থা ফিল করে। কি করতে গিয়ে কি করি, এটা করবো না সেটা করবো, এরকম আর কি বিষয়টা। কারণ কি দেখো, স্ট্রাগলিং টু অ্যাডাপ্ট টু আ র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড, কারণ সে যেহেতু ওয়ার্ল্ডটা দ্রুত চেঞ্জ হচ্ছে, সবসময় তাকে অ্যাডাপশনে যেতে হচ্ছে। কৃষিভিত্তিক সমাজে কি এরকম অ্যাডাপশনের ব্যাপারটা ছিল? দ্রুত দ্রুত কোনো পরিবর্তন ছিল বলো? আজ থেকে 50 বছর আগে না, স্যার। পরিবর্তনটা কিন্তু একটা ফাস্ট ছিল না। আজকে একটা মোবাইল ফোন কিনতেছি, ভাবলাম এটাই মানে আপডেটেড, আগামী 6 মাসের মধ্যে আর একটা নতুন মোবাইল চলে এসেছে। কেউ যদি এরকম নিউরোটিক হয়, সে যদি সবসময় বাতিগ্রস্ত হয় যে আমার সবসময় নতুন নতুন কিছু দরকার, তাহলে প্রতি 6 মাস পর পর যে নতুন আপডেটেড জিনিস আসবে সে কি কিনতে পারবে বলো? সব কিছুর মধ্যে কিনতে পারবে? তাহলে তাহলে সে কি যদি কিনতে না পারে, কিন্তু যদি এরকম নতুন কিছুর জন্য আগ্রহী হয়, তাহলে কি সে কেমন হবে? মানসিক অসুস্থ হবে না? সে মানসিকভাবে সে কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে না, কোনো কিছু নিয়ে। সে এমনকি দেখো এখনকার সময়ে এত প্রেমে এত ভাঙ্গন কেন, পারিবারিক বিশৃঙ্খলা কেন? কারণ এত বেশি মানুষ একজনের আরেকজনের অ্যাটাচমেন্টে আসতেছে যে আগে এই সুযোগটা ছিল না, তখন মানুষ একজনকে নিয়েই থাকতো। আর এখন মানুষ দ্রুত মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারছে, ফেসবুকের মাধ্যমে হোক, অফিসিয়াল কোড অ্যান্ড কন্ডাক্টের মাধ্যমে হোক, স্কুল কলেজের মাধ্যমে হোক। কি হচ্ছে, নারী পুরুষের যে একটা মিশ্রণ, এটা অবাধ হওয়ার কারণে দ্রুত কিন্তু মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে। আজকে যাকে ভালো লাগতেছে, আজ থেকে 3-4 মাস পর তাকে কিন্তু আর ভালো লাগছে না। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। এবং ব্রেকে মানে এই যে বললাম না যে কিছু কিছু শব্দ এখন একটা কমন শব্দ হয়ে গেছে, তাই তো? প্রথমে কি মনে করো সিঙ্গেল, তাই তো? তারপর কি ইন রিলেশনশিপ, তারপরে হলো কি মনে করো কি বলে ব্রেকআপ, হ্যাঁ, তারপর হচ্ছে কি ডিজিলেশন হচ্ছে, তাই তো? তারপর হচ্ছে কি ডিপ্রেশন, ডিপ্রেশনের পরে আর কদিন পর দেখা যাচ্ছে আরেকজনের রিলেশনে আছে। ঠিক আছে তো? এরকমভাবে বিষয়টা মানুষ কিন্তু চলতেছে। কিন্তু যদি কোনো ব্যক্তি এই অবস্থায় আবার নিজেকে মানিয়ে নিতে না পারতে, সে কিন্তু দ্রুত সুইসাইড করতেছে। বুঝতে পারছো? মানে সে মনে হচ্ছে যেন আমার বেঁচে থেকে লাভ নেই, আমি এগুলোর সাথে মানিয়ে চলতে পারতেছি না। অতএব তুমি যদি এইগুলো নিয়ে স্ট্রিক্টলি ফলো করো, স্ট্রিক্টলি হও, তাহলে তোমার অবস্থা খারাপ আছে। এই জন্য এখনকার মানুষের হার্ট অ্যাটাক বেশি হয়, স্ট্রোক বেশি হয়, বিভিন্ন রোগে রোগে মানে বেশি ভুগে। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু এখন মানুষের বৈশিষ্ট্য। বলছে হি এক্সপিরিয়েন্স অ্যালিনেশন, এত লোক চারপাশে, হ্যাঁ, ফেসবুকে সম্পর্ক গ্রুপ, এত গ্রুপ, 100টা গ্রুপ, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। প্রথম দিন খুব কথা হচ্ছে, একজনের নতুন বন্ধুর সাথে দেখা হলে আরে বাবা রাত দিন তার সাথে কথা চ্যাটিং, কিছুদিন পর তার সাথে আর যোগাযোগ নেই। সে হয়তো আরেকজনের সাথে চ্যাট করতেছে, আমি আরেকজনের সাথে চ্যাট করতেছি। ব্যাপারটা এরকম না? বলো, কারোর সাথে কি সম্পর্ক আমাদের দীর্ঘস্থায়ী হচ্ছে না। এবং এত মানুষের মধ্যেও আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন বোধ করছি। আইসোলেশন অ্যান্ড আ লস অফ ফেইথ ইন ট্রেডিশনাল ভ্যালুজ অ্যান্ড ইনস্টিটিউশন, এবং ট্রেডিশনাল ভ্যালু নিয়ে আমাদের কি হচ্ছে, ফেইথ লসের ব্যাপারটা ব্যাপক পরিমাণে ঘটতেছে। কারণ কি, আগের যুগে মানুষ একটা সমাজে একটা ধর্মের মানুষ বসবাস করত, এখন এত বেশি মানুষ একসাথে বসবাস করতেছে, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, এবং সবার চিন্তা ভাবনা একই। ধর্মীয় ব্যাপারটা তখন মানুষের কাছে একটা চিন্তাশীল ব্যাপার হচ্ছে। কি ব্যাপার, আমি শুধু আমার ধর্ম দিয়ে ভাবতেছি, ও কিন্তু সবাই তো একই রকম আছে।
ঠিক আছে তো? তারপরে হচ্ছে যে আগের যুগে যে সকল কাস্টমগুলো ছিল, প্রথাগুলো ছিল, এখনকার যুগে মানুষ সেগুলো মেনে নিতে পারছে না, তাই তো? আগে ফ্যামিলি থেকে বিয়ে দেওয়া হতো, মানে দেখে দেখে শুনে, তাই তো? অ্যারেঞ্জ ম্যারেজ করা হতো। এখন কি অ্যারেঞ্জ না, এখন হচ্ছে কি বলো, লাভ ম্যারেজ যেটাকে বলা হচ্ছে। কিন্তু এই লাভটা হচ্ছে কি অরিজিনাল লাভ ম্যারেজ হচ্ছে না, এটা হচ্ছে কি একটা মোহগ্রস্ততার একটা ম্যারেজ, কিছুদিন পরেই সেটা আবার কেটে যাচ্ছে। হ্যাঁ, এইরকম ব্যাপারগুলো, এবং কিছু কিছু বিষয়কে মানুষ আর কিছু মনেই করতেছে না। এখন প্রেম বা ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথাগুলো এখন বাপ মায়ের সন্তানদের সাথে কথাগুলো বলতেছে, মানে এত ওপেন মাইন্ডেড হয়ে গেছে, এত ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, যেগুলো আমাদেরকে কি করতেছে, আমাদের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে কিন্তু খুবই মানে কঠিন পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। তারপরে দেখো, দিস ক্যারেক্টার অফেন গ্র্যাপেলস উইথ এক্সিস্টেন্সিয়াল অ্যাংস্ট অ্যান্ড আ ফ্র্যাগমেন্টেড সেন্স অফ সেলফ, যে আসলে নিজস্ব সেলফকে আমি চিন্তা করতেছি না। ফ্রিকুয়েন্টলি পোর্ট্রেট থ্রু টেকনিক্স লাইক স্ট্রিম অফ কনসাসনেস। স্ট্রিম অফ কনসাসনেস বুঝো? স্ট্রিম অফ কনসাসনেস কি? স্যার হিস্টোরিতে ছিল আমাদের, কিন্তু খেয়াল নাই। হিস্ট্রিতে না, আমরা অ্যারাবি পড়েছিলাম না? অ্যারাবি একটা ছোট স্টোরি, গল্প, শর্ট স্টোরি পড়েছিলাম। ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। জি স্যার। জি স্যার। অ্যারাবির কথা মনে নাই? হ্যাঁ, এখানে হলো আগেকার যুগের রাইটিং গুলো ছিল হচ্ছে গল্প রিলেটেড, ঠিক আছে তো? গল্প রিলেটেড, এবং একটা গল্পের একটা ধারাবাহিকতা ছিল, ছুটে ছিটে এদিক ওদিক চলে যেত না। কিন্তু এখনকার গল্পগুলো হচ্ছে মানুষ যেন তার নিজস্ব চিন্তা ভাবনার যে রিয়াকশন সেগুলোকে যেন তারা লিখতেছে। আগে ক্যারেক্টার দিয়ে লিখতো, আর এখন একজন ব্যক্তি স্পিকার হয়ে তার চিন্তা ভাবনায় যা কিছু আসতেছে সে তখন লিখতেছে, যেন কোনো ফ্লো নাই। মানে ফ্লোটা কি, ফ্লো আছে ঠিক আছে, কিন্তু ফ্লোরের কোনো ধারাবাহিকতা নাই, ঠিক আছে তো? কেমন ব্যাপারটা হচ্ছে, কেমন মনে করো আমি এখন চিন্তা করতেছি, আমি এতক্ষণ ধরে চিন্তা করতেছিলাম যে আমি আমার ছোটবেলায় কেমন ছিলাম। তো ছোটবেলা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে আমার মাথায় চলে আসলো যে ছোটবেলার সাথে আমার কলেজ লাইফের একটা মিল হয়ে গেছে। তখন আমি আবার কলেজ লাইফ নিয়ে বর্ণনা করা শুরু করলাম। কলেজ লাইফ নিয়ে বর্ণনা করতে করতে আবার আমি স্কুল লাইফে চলে যাচ্ছি। স্কুল লাইফে যেতে 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 হঠাৎ করে আমি আবার আমার চাকরি জীবনে চলে আসলাম। এই যে মানে এটা কি তখন আমার গল্পের কোনো প্লটের যে কাহিনীর যে অ্যারেঞ্জমেন্ট সেটা কি ঠিক থাকতেছে বলো তো? বলো, না স্যার। ঠিক থাকতেছে? যেমন আমরা ইডিপাস রেস্ট পড়েছি বা ওই জাতীয় গল্পগুলো পড়েছি, যে গল্পের কি আছে, একটা ফ্লো আছে, মানে সকাল থেকে বিকাল এরকম একটা ধারাবাহিকতা আছে। কিন্তু এখনকার কথার ভিতরে কখনো বিকালে চিন্তা করতেছি, কখনো সকালে চিন্তা করতেছি, কখনো দুপুরে চিন্তা করতেছি, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু চলে আসতেছে। অতএব বলছে দেখো, আ পারসনস থটস অ্যান্ড কনশাস রিয়াকশনস টু ইভেন্টস। অতএব সবসময় হচ্ছে কি চিন্তা করতেছে, কি নিয়ে ভাবতেছে, এইগুলো রিয়াকশনগুলো মেনলি ওই লিখিত আকারে চলে আসছে। পারসিভড অ্যাজ কন্টিনিউয়াস ফ্লো, যেটা হচ্ছে কি আমার চিন্তার ফ্লোর উপর ডিপেন্ড করে আমার লেখাগুলো চলতেছে, কোনো ধারাবাহিকতা নেই, শুরুর নেই, শেষ নেই, মাঝখান নেই, কিছু নেই। আমার যখন যা মাথায় আসতেছে আমি তখন তাই লিখতেছি। এগুলো হচ্ছে মডার্ন এজের একটা বড় বৈশিষ্ট্য, বিশেষ করে লিটারেচারের। বুঝতে পেরেছো? যেগুলো আমরা কিন্তু মডার্ন এজের আগে পাইনি। আমরা যখন গালিভার্স ট্রাভেলস পড়েছি তখন কি একটা ধারাবাহিকতা আছে না বলো? গালিভার্স ট্রাভেলস পড়েছি তখন কিন্তু একটা ধারাবাহিকতা আছে। কিন্তু বিশেষ করে যখন আমরা তোমাদের দ্বারাও এই যে যখন তোমরা আমেরিকান লিটারেচার ফিকশনাল ড্রামা পড়বা, বিশেষ করে দ্য সান অলসো রাইজেস, তারপর হচ্ছে তোমার সিজ দ্য ডে, হ্যাঁ, এগুলো যখন পড়বা না তখন দেখতে পাবা যে ওই গালিভার্স ট্রাভেলস পড়তে গিয়ে আমরা কি পড়েছিলাম, তারপরে হচ্ছে ওই যে তোমার রবিনসন ক্রুসো পড়তে গিয়ে যেমনটা পড়েছিলাম, যে একটা ধারাবাহিকতা আছে, গল্পের একটা ধারাবাহিকভাবে আগিয়ে যাচ্ছে সামনের দিকে। এখানে কিন্তু আমরা সেটা পাবো না। বিশেষ করে স্ট্রিম অফ কনসাসনেসের সবচেয়ে একটা মানে কি বলবো বেস্ট এক্সাম্পল হচ্ছে ইউলিসিস নামে একটা নভেল আছে, সেটা যেটা লিখেছেন হচ্ছে জেমস জয়েস। হ্যাঁ, জেমস জয়েসেরই তো আমরা অ্যারাবি পড়েছিলাম নাকি? জি স্যার। জেমস জয়েসেরই অ্যারাবি পড়েছিলাম। হ্যাঁ, তো এইখানে সেটা তাই বলতেছে দেখো যে এখানে সাহিত্যের ক্ষেত্রে যখন আমরা এই ব্যাপারগুলোকে তুলে ধরছি তখন মেইন যে টেকনিকটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস, মানে যে একজন ব্যক্তি বসে বসে যা কিছু ভাবতেছে, সে সকালের কথা ভাবুক, বিকালের কথা ভাবুক, নাকি দুপুরের কথা ভাবুক, আমার চিন্তা ভাবনার ফ্লো অনুসারেই সে কাহিনীগুলো আমি জাস্ট লিখে যাচ্ছি। অতএব মডার্ন ম্যানের প্রধান বৈশিষ্ট্য কি দাঁড়ালো? ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড আইসোলেশন, ডিজিলিশনমেন্ট অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে কি? চিন্তা ভাবনার ফ্লো নেই, পেশাগত ফ্র্যাগমেন্টেশন ঘটতেছে, ফ্যামিলিয়াল ফ্র্যাগমেন্টেশন ঘটতেছে, কখন কি, হ্যাঁ, সবসময় বিচ্ছেদ, হ্যাঁ, তারপর হচ্ছে বিশ্বাসহীনতা, এইগুলো হচ্ছে ইনার কনসাসনেস অ্যান্ড সাইকোলজিক্যাল এক্সপ্রেশন। এটা একটু ভালো করে খেয়াল রাখবা, কারণ এই কবিতার ক্ষেত্রে বেশি দরকার।
ইনার কনসাসনেস, মানুষ সবসময় নিজেকে নিয়ে যেন বেশি ভাবতেছে, নিজের মনের কথাগুলো যেন সে গভীরভাবে চিন্তা করতেছে সবসময় এরকম। এবং বিশেষ করে বাইরের এক্সপ্লোরেশন যতটুকু না হচ্ছে, মানুষের চিন্তা ভাবনার প্রতিফলনটাই এখনকার সাহিত্যকর্মে বেশি প্রতিফলিত হচ্ছে। দেখো সাইকোলজিক্যাল এক্সপ্রেশন মানে মডার্নিস্ট রাইটার কি করে, ডেলভ ইনটু দ্য ইনার ওয়ার্কিং অফ দেয়ার ক্যারেক্টার্স মাইন্ড। ইনার ওয়ার্কিং, তার রিলেশনশিপটা না, এখানে ডায়লগ কম, এখানে থটফুল ফ্লোটা বেশি। অফেন ইউজিং দেখো স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক টু রিভিল দেয়ার ক্যারেক্টার্স ফিলিংস অ্যান্ড সাইকোলজিক্যাল স্টেটস। রিজেকশন অফ ট্রেডিশনাল ফ্লো, একটা জিনিস খেয়াল করো, অ্যারাবিক যে আমরা এটা পড়েছি গল্পটা, ওই গল্প, আর একটা হচ্ছে তোমার ওই যে কি বলবো, গার্ডেন পার্টি বা হচ্ছে গেমস অ্যাট টুয়েলাইট, ওখানে কি একটা ইয়ে আছে তাই না? দেখো একটু খেয়াল করে দেখো যে ওখানে এক ধরনের আমরা কাউকে নিয়ে কথা বলছি, কাউকে নিয়ে, বিশেষ করে গার্ডেন পার্টি আর একটা হচ্ছে গেমস অ্যাট টুয়েলাইট, তাই এই দুই জায়গাতেও বাচ্চাকে নিয়ে কথা বলা হয়েছে না? বলো তো। জি স্যার। কিন্তু দুজনের মানে উপস্থাপনা একটু ভিন্ন ধরনের। হ্যাঁ, তারপর হচ্ছে বিশেষ করে যদি আমরা দেখি যে গল্প কাহিনীর মধ্যে আমরা যদি আর কোনটা বলতে পারি, গিফট অফ দ্য মেজাই যদি বলি, এখানেও একটা চরিত্রের একটা ধারাবাহিকতা আছে। এখানে কিন্তু স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক ইউজ করা হয়নি। হ্যাঁ, এখানে একটা মানে কি বলবো, একটা কাহিনীর একটা ধারাবাহিকতা আছে। কিন্তু যে সকল ব্যাপারগুলোতে দেখা যাবে যে ডায়লগ বা এই জাতীয় বিষয়গুলো যতটুকু না, তার থেকে বেশি হচ্ছে তোমার চিন্তা, তাই তো, রিয়াকশন, ইভেন্টগত ব্যাপারের সাথে মানুষ কতটুকু মানিয়ে নিচ্ছে, সেই হিসাবে তার চিন্তাগুলো কি এই জাতীয় বিষয়গুলো। আর একটা হচ্ছে যে আগে যে সকল থিওরিগুলো ছিল সাহিত্যকর্মের, সেই থিওরিগুলোকে না মেনে নেওয়া। দেখো রিজেকশন অফ ট্রেডিশনাল ফর্মস, সিম্বলিজম অ্যান্ড অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ, বলতে সিম্বলিজম ইজ ফ্রিকুয়েন্টলি এমপ্লয়েড টু কনভে ডিপার মিনিংস। যেহেতু ডিপার মিনিং বা মানসিক ইমোশনগুলোকে মানুষ যেহেতু সরাসরি প্রকাশ করতে পারছে না, তখন বিভিন্ন সিম্বল ব্যবহার করার মাধ্যমে প্রকাশ করছে। সিম্বল ইউজ করে প্রকাশ করার চেষ্টা করছে। হ্যাঁ, এখানে যেমন আমরা পাবো যে কখনো কি দেখছো যে মনে করো ধোঁয়া, মনে করো যে কোনো একটা রান্নাঘর, তাই তো, রান্নাঘর, সেখানে মনে করো গ্লাসের জানালা আছে, তো ধোঁয়া যখন ঘরের ভিতর হয়ে যায়, তাই না, ধোঁয়া যখন ঘরের ভিতর হয়ে যায়, তখন ধোঁয়াগুলো বের যখন ঘর থেকে সরাসরি হতে পারে না, তখন দেওয়ালে অনেক সময় এটা ছড়িয়ে ছিটিয়ে যায় না, পুরো রুম যখন ছড়িয়ে যায়, তখন মনে হয় না যে দেওয়ালের সাথে যেন তারা মানে লেপ্টে এগিয়ে যাচ্ছে। ঠিক অনেকটা পানির উপর দিয়ে যেমন ফেনা বয়ে গেলে যেমনটা হয়, তেমন করে কি ধোঁয়াগুলোও মনে হবে যেন দেওয়ালের সাথে ওইভাবে লেপ্টে এগিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে না? ঠিক ওইভাবে এখানে কিন্তু এরকম কিছু মানে সেন্স প্রকাশ করবে, যে এরকম কিছু বিষয়কে দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে যেন সেপারেট হতে পারছে না, একটার সাথে আরেকটা রিলেটেড কিন্তু একত্রিত হতে পারছে না। ধোঁয়ার সাথে কি পানি মিলিত হয়, মিলে যায়, মেশানো যায়? ধোঁয়াকে পানির সাথে মেলানো যাবে বলো? না স্যার। মেলানো যায় না। কিন্তু আবার যখন ধোঁয়া পানির উপর দিয়ে বয়ে যাচ্ছে, তখন কিন্তু দুইটা আবার একসাথে যুক্ত হয়ে আছে, কিন্তু একসাথে মিশছেও না, কিন্তু পানিকে স্পর্শ করে সে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম কিছু দেখা যাচ্ছে কথা দিয়ে কোন একটা মানসিক অবস্থানকে সে প্রকাশ করার চেষ্টা করছে। হ্যাঁ, তো এগুলো আমরা একটু খেয়াল করবো। তাই বলছি যে এখানে যখন মানুষ তার মানসিক অবস্থানটাকে সরাসরি প্রকাশ করতে পারবে না, তখন বিভিন্ন ধরনের সিমিলি, মেটাফোর বা সিম্বলিক বিষয়গুলো দিয়ে প্রকাশ করার চেষ্টা করবে। তাহলে দেখো, symbolism is frequently employed to convey deeper meanings and emotions, while the focus on the subjective experience can lead to more abstract and less literal representation of them. মানে লিটারাল মানে কি একদম মানে কি সরাসরি, হ্যাঁ, ডাইরেক্ট কোনো রিপ্রেজেন্টেশন হয়তো আমরা পাবো না। যেহেতু পাচ্ছি না, তখন আমাকে সিম্বলিক মিনিং দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া হচ্ছে এক্সিস্টেন্সিয়াল অ্যাংস্ট, এটা দিয়ে আসলে কি বোঝায়? এই অ্যাংস্ট মানেটা কি? এক্সিস্টেন্সিয়াল মানে কি বলতো? এক্সিস্টেন্সিয়াল মিনিংটা কি? এক্সিস্টেন্সিয়াল মানে কি? মানে এক্সিস্ট করা মানে কি? এক্সিস্ট মানে কি? অস্তিত্ব থাকা, অস্তিত্বের ব্যাপার, তাই তো। ঠিক এখানেও টিকে থাকার জন্য মানুষের যে চিন্তা ভাবনা, মনে করো আগের যুগের মানুষ খুব শান্তিতে ঘুমাতে পেরেছে। হ্যাঁ, আমরা আজ দিকে দেখছি কৃষিকাজে গেছে সকালে, তাই তো, সারাদিন কাজ করছে, এসে ঘুমাইছে। তার 1 বিঘা জমি আছে, তার এক বিঘা জমি নিয়ে মোটামুটি তার চিন্তা ভাবনা
তাকে কি করতে হয়েছে, ঘুমিয়েছে, কৃষি কাজ করেছে, সেখান থেকে সে কিছু বাঁচিয়েছে, গরু টরু পালন করেছে, দিয়ে আরেকটা জমি কেনার চিন্তা ভাবনা করেছে। রাত জেগে তাকে পরিশ্রম করতে হয়নি, তাই তো? রাতে সে সুন্দর করে ঘুমিয়েছে, সন্ধ্যা হয়েছে মানে ঘুম, সকাল উঠেছে মানে কাজ, এইভাবে তার ধারাবাহিক জীবনটা চলেছে। সেটা একদম ছোটবেলা থেকেই। কিন্তু এখন আমাদের আমরা কি কোনো জায়গাতে স্থির বলো তো? আমরা কি কোনো জায়গায় বর্তমানে স্থির আছি? হুম? এখন মোটামুটি আমাদের রাত 12টা 1টা, খুব একটা রাত হয় না। এগুলো কি রাত হয় বলো? রাত 12টা 1টা কি কোনো রাত? না স্যার। হ্যাঁ, এখন আর যেন রাত হয় না আমাদের। যদি দিনটাই যদি 38 ঘন্টা হতো, 24 ঘন্টা না হয়ে, আরো মনে হয় ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে তো? সবসময় সেই উদ্বিগ্ন, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের আরাম আয়েশ সুখ শান্তি নিয়ে সবসময় সে মানে চিন্তায় মগ্ন যে কি করে নিজেকে আরো একটু ভালো করা যায়, নিজের ক্যারিয়ারটাকে আরো কি করে ভালো করা যায়। যেমন আমি যখন ভাবছিলাম যে একটা ভালো চাকরি করা মানেই মনে হয় হয়তো সব কিছু পেয়ে যাওয়া অর্থ, চাকরিটা যখন পাইলাম তখন দেখলাম যে শুধুমাত্র পাহাড়ের উপরে উঠে গেছি, আর যেন কোনো কাজ নেই, কেমন জানি অবসন্নতা কাজ শুরু করলো। তারপরে এই যে পড়ানো, হ্যাঁ, আরও বেশি মানে কি বলবো, ডিগ্রি অর্জন করার চেষ্টা করা, এই যে জিনিসগুলো মানুষকে কি শান্তিপূর্ণ অবস্থানে রাখতেছে বলো তো? শান্তিতে রাখতেছে বলো? তখনকার যুগে মানুষ কিছু টাকা ইনকাম করেছে, মানুষ সময় বিশেষ করে দিন মজুর যারা আছে টাকা ইনকাম করেছে, দিনের চাল ভাত দিনে কিনেছে, তারপরে আবার পরের দিন কাজে গেছে, আবার খেয়েছে, এইভাবে চলছে। কিন্তু এখনকার মানুষ কি এরকমভাবে চললে মনে করে যে তারা শান্তিতে থাকতে পারবে বলো তো? থাকতে পারবে না না, স্যার। থাকতে পারবে না, তাই না? হ্যাঁ, তাই বলছে যে আ ফিলিং অফ ডিপ অ্যাংজাইটি অর ড্রেড, তাই তো সবসময় একটা মানে কি বলবো, আতঙ্ক, একটা ভয় কাজ করছে, অ্যারাইজিং ফ্রম দ্য অ্যাওয়ারনেস অফ ওয়ান্স ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন আ মিনিংলেস ওয়ার্ল্ডটা মিনিংলেস। এখানে আমি যাই করি না কেন তার কোনো গ্যারান্টি নাই, কোনো কিছু এর কোনো, সবই অসার, যেটা বাংলা কথা বলা হচ্ছে অসার, এর কোনো মূল্য নেই। খ্যাতিরও কোনো যেমন মূল্য নেই, তেমনি অখ্যাতিরও কোনো মূল্য নেই, ভালো মন্দের কোনো কিছুই মূল্য নেই। তারপরও আমরা সবাই সতর্ক কিভাবে নিজেকে আমার আশেপাশের মানুষের কাছে দেখানো যায় যে আমি সাকসেসফুল মানুষ। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। অতএব ইট ইজ আ কমন কনসেপ্ট ইন এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফি, অফেন অ্যাসোসিয়েটেড উইথ ফিলিংস অফ এমটিনেস, ডিসপেয়ার অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং। এবং সবসময় একটা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করে যে কি করলে মনে হবে যে না আমার জীবনটা সাকসেসফুল। হ্যাঁ, কখন মনে করবো যে আমি আসলে সাকসেসফুল ব্যক্তি? সন্তান হলে, সন্তানকে বিয়ে দিলে, সন্তানকে ভালো একটা পড়াশোনা করায় তাকে জায়গাতে দাঁড় করিয়ে দেওয়া, নাকি নিজে দাঁড়ানো, তাই তো? সুন্দরী একটা মেয়েকে বিয়ে করা, নাকি ভালো একটা চাকরি পাওয়া, নাকি 10 বিঘা 50 বিঘা জমির মালিক হওয়া, নাকি সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে একটা করে ফ্ল্যাট বানানো, না কোনটা সাকসেস বলো? কোন জায়গাতে আমরা এটার উত্তর তো স্যার লিটারেচার তো দিয়েই দিছে স্যার। আমরা যখন ইডিপাস টেক্সট পড়লাম তখন তো স্যার লাস্টে তো বলাই ছিল যে সফল হচ্ছে তিনি যে হচ্ছে কবরে হাসতে হাসতে যাবে। হ্যাঁ, সুখে, তো তাই তো? এটাই তো আলটিমেট হ্যাপিনেসটাকে সফলতা সে স্যার। কবরে নিয়ে যেতে পারে। তাহলে সেই হ্যাপিনেসটা কোথায়? কখন আমরা হ্যাপিনেস পাবো? সেই হ্যাপিনেসের সংজ্ঞাটা কি এটাই বলো? তো স্যার। হ্যাঁ, তাহলে এই যে আমরা কি আদৌ জীবনের কোনো মিনিং খুঁজে পাবো বলো? কিন্তু আমরা চেষ্টা করতেছি মিনিং খুঁজে পাওয়ার। রবীন্দ্রনাথ অনেক কিছু লিখে গেছে, এখন সে মারা গেছে, তার নামটা আমরা হয়তো স্মরণ করতেছি, এটাই কি তার জীবনের সার্থকতা বলো? এটাই কি জীবনের সার্থকতা? আসলে সার্থকতাটা কি? প্রতিবাদ করা, সৎভাবে জীবন চালানো, নাকি অসৎভাবে চালানো? আসলে আমরা কিছু জানি না। মানসিক শান্তিটা, হ্যাঁ, সেই মানসিক শান্তিটা যদি আমরা সবাই তো জানি যে মানসিক শান্তিটা, কিন্তু সেই মানসিক শান্তিটা দিবে কিসে পাবা তুমি মানসিক শান্তি বলো? অনেক টাকা ইনকাম সেইটাই করতে বড় গিয়ে, প্রশ্ন স্যার। অথবা টাকা পয়সা কম ইনকাম করে। আমরা দেখা যাচ্ছে ধনী ভাবতেছে গরিবরাই সুখী, হ্যাঁ, তাদের অত টেনশন নাই। হ্যাঁ, কিন্তু গরিবরাই কি সুখী বলো? তারা কি চাচ্ছে না যে আমার অনেক টাকা পয়সা থাকলে ভালো হতো, আমি আমার সন্তানকে মানুষ করতে পারতাম, আমি 2-4টা বিল্ডিং বানাতে পারতাম, আমার অনেক জমি জায়গা থাকলে আমি শান্তিতে খাইতে পারতাম, ঘুমাতে পারতাম, তারপর হচ্ছে ভালো চিকিৎসা করতে পারতাম। এটা হয়তো গরিব ভাবতেছে, তাই না? এতে বড়লোক ভাবতেছে, কিন্তু বড়লোক ভাবতেছে না যে তারও অভাব আছে, সে মানসিক টেনশনে ভুগতেছে। একইভাবে আবার গরিব ভাবতেছে যে বড়লোক লাইফ শান্তিতে আছে, তাতে সব কিছু আছে, তারা যা যখন চাই তখন তারা তাই পায়। অতএব আদৌ কেউ কিন্তু সুখে শান্তিতে কমপ্লিটলি নেই। হ্যাঁ, সবাই যার যার মতো করে টেনশনে আছে। তো এই জায়গায় সেই এক্সিস্টেন্সিয়ালিজমের এখানে সে একই কথা, দেখো, ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি, মিনিংলেসনেস, ডেথ অ্যান্ড নন এক্সিস্টেন্স, সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, দেখো, কোপিং উইথ অ্যাংস্ট, এখন এটার সাথে মানিয়ে চলা, এই যে তার যে টেনশন, তার যে চিন্তা ভাবনা, তার যে মানে কি বলবো, আগ্রাসী চিন্তা ভাবনা,
এই সব কিছুর মধ্যে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়েই কি হচ্ছে, ব্যর্থ হচ্ছে। বিশেষ করে সিজ দ্য ডে নামে একটা দাঁড়াও, আরো কি আছে, ডেথ অফ আ সেলসম্যান কি তোমাদের আছে? ডেথ অফ আ সেলসম্যান কি মাস্টার্সে না এখানে? Out of darkness, ওটা তো মাস্টার্সে আছে, এখানে আছে তো সিজ দ্য ডে। স্যার দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান আছে স্যার, এটা হ্যাঁ, ওটা একটা কবিতা, ওটা আলাদা জিনিস, ওটা কবিতা। হ্যাঁ, তো এখানে মানে কি বলবো, ওই ফোর্থ ইয়ারে কিন্তু অনেক ডিপ থটের ব্যাপারগুলো আছে, যদি আমরা একটু ভালো করে পড়াশোনা করি, যে আমাদের এক একটা চিন্তাশীল ব্যাপারগুলো আমাদেরকে দান করবে। হ্যাঁ, বিশেষ করে লুক ব্যাক ইন অ্যাঙ্গার যে কবিতাটা আছে, হ্যাঁ, এই জায়গাগুলোতে, তারপর যে সানস অ্যান্ড লাভার্স, সবগুলোই মোটামুটি আমরা পড়লে বুঝতে পারবো। তো এখানে দেখানো হচ্ছে যে আমাদের চিন্তার জগৎটা এই আধুনিক যুগের মানুষের একটু যেন বেশি ডিপ, হ্যাঁ, যেগুলো মানুষকে কি করছে, তার স্থির থাকতে দিচ্ছে না নিজের জায়গাতে। দেখো, এই যে মডার্ন ম্যানের সবচেয়ে বড় কবিতা হচ্ছে কোনটা বুঝতে, তোমরা যখন ভাইভাতে যাবা, যখনই মডার্নিটি, মডার্ন ম্যান বা মডার্নিস্ট এই বিষয়টা আসবেই, প্রথম যে কবিতাটা থেকে প্রশ্ন করা হবে সেটা হলো এই কবিতাটা, বুঝতে পারছো? বিশেষ করে চাকরির ক্ষেত্রেও, তোমার ভাইভাতে তো আছেই, তারপরেও চাকরির ক্ষেত্রেও এই কবিতা থেকে প্রচুর প্রশ্ন করে। দেখো এই যে, হ্যাঁ, প্রথম এক্সাম্পলস ইন লিটারেচার কোনটা আসতেছে, দেখো জে আলফ্রেড প্রুফকের, দেখো এই সরি টি.এস. ইলিয়টের জে আলফ্রেড প্রুফক, ইনি হচ্ছেন মডার্ন ম্যানের একটা কি মানে রিপ্রেজেন্টেটিভ, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। প্রুফক এম্বডিজ দ্য মডার্ন ম্যানস ইনডিসিসিভনেস, দেখো খেয়াল করো, ইনডিসিসিভনেস মানে সিদ্ধান্তহীনতা, অ্যালিয়েনেশন অ্যান্ড ফিয়ার অফ সোশ্যাল ইন্টারাকশন। এছাড়াও দেখো এই যে জেমস জয়েসের ইউলিসিস আছে, ভার্জিনা ওলফের নোভেল আছে, আরও আছে অনেকগুলো। তো এইগুলো হচ্ছে কি মডার্ন ম্যানের বিশেষ বৈশিষ্ট্য, আর এই মডার্ন ম্যানের বৈশিষ্ট্যগুলোই তুলে ধরা হচ্ছে মডার্নিস্ট নভেলের মাধ্যমে, মডার্নিস্ট ড্রামার মাধ্যমে, মডার্ন নভেলের মাধ্যমে, ঠিক আছে, সব কিছুর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তাই এখানে খেয়াল করে দেখো, তাই বলছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, এটা হচ্ছে কি তার প্রথম কবিতা, এবং সেই কবিতাতেই তিনি তুলে ধরেছেন মডার্নিস্ট থিওরিটা, যেখানে দেখানো হচ্ছে যে একজন নিউরোটিক সেলফ কনশাস মডার্ন ম্যান লস্ট ইন আ ফ্র্যাগমেন্টেড আরবান ওয়ার্ল্ড, সে একটা আরবান ওয়ার্ল্ডে বসবাস করে, কিন্তু সে হচ্ছে কি লস্ট মানে কি দিগ্ভ্রান্ত, বুঝতে পারছো? এখানে মানে কি দিগ্ভ্রান্ত, সে আসলে জানে না যে তার লাইফের উদ্দেশ্য কি, সে এত বেশি হতাশ যে নিজের মনের কথাটাও সে সহজে বলতে পারছে না। যেমন এখনকার যুগে প্রেম কাহিনী বা হচ্ছে সংসার, আর আজ থেকে 50 বছর বা 60 বছর আগের সংসারের চিন্তাভাবনা ধারাবাহিকতা কি একরকম বলো তো? একরকম বলো? না স্যার। আজ থেকে 50-60 বছর আগে ফ্যামিলিতে কাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, নারী না পুরুষ? পুরুষ। আর পুরুষদের পুরুষদের সময়, হ্যাঁ, পুরুষদের বেশি ছিল, নারীরা জাস্ট ওখানে ঘর কন্যা হিসাবে কাজ করতো, বাড়ির কিছু কাজ, সংসার দেখা, রান্নাবান্না, এগুলো এটা নিয়ে ছিল। কিন্তু এখনকার যুগে এখন চেঞ্জ হয়েছে সেটা। হ্যাঁ, প্রচুর চেঞ্জ, মানে শুধু চেঞ্জ না, একদম পুরো উল্টে গেছে বলা যায় যে উল্টে গেছে, এমন উল্টে গেছে যে এখন সংসারের বড় ধরনের মানে ভূমিকা নারীদের দিক থেকে আসছে, নারীদেরই থাকে। হ্যাঁ, নারীদের দিক থেকে আসছে। কিন্তু কারণ কি, আগে নারীদের একটা ভূমিকা ছিল, কিন্তু এখন দুটা ভূমিকা। যদি কোনো মেয়ে বাইরে কাজ করে তাহলে তার চাপটা কি কমলো নাকি ডাবল হয়ে গেল? আসলে বলো তো, ডাবল হয়ে গেল কিন্তু। তার ঘর সংসার কিন্তু তাকে করতেই হচ্ছে। আবার কোনো মেয়ে যদি প্রতিবাদী না হয়, মোটামুটি যদি সে একটু নরম সরম হয়, সংসারের জন্য চিন্তা করে বা সংসার নিয়ে ভাবে, স্বামীকে ভালোবাসে, সন্তান, তাহলে দেখবো যে সে বাড়িতে রান্নাবান্নাও করতেছে, ঘর গোছাচ্ছে, সব কিছু করতেছে, আবার তাকে অফিসে গিয়ে কাজ করতে। তার মানে কি, এখানে ডাবল পরিশ্রম হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি কোনো মেয়ে এখন প্রতিবাদী হয় এবং স্বামীকে বলে যে তোমাকে আমার মতো করেই কাজ করতে হবে, ঠিক আছে, তো আমিও তেমন রান্নাবান্না করি, তোমাকে করতে হবে, এরকম তো মনে হয় বলে না, হয় না, এরকমটা হয়। রান্নাটা মেয়েরাই করে, তুমি একদিন রাগ করে হাজবেন্ড বলে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো আমার তো মনে হয় না এরকম হাজবেন্ডের উপর চাপাই দেয়। হ্যাঁ, পরিমাণটা হয়তো বা কম, যে
আমি যেটা বললাম সেটার, কিন্তু এখন আস্তে আস্তে এটা হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এটা হচ্ছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে উঠতেছে এই জিনিসটা। আমি এই যে ঈদের মধ্যে একটা নভেল পড়তেছিলাম, মানে একটা বই পড়তেছিলাম যে সমরেশ মজুমদারের সাত কাহন বলে। এটা একসময় আমি হয়তো পড়েছিলাম, একসময় অনেক কিন্তু এখন যখন আমি পড়লাম বিষয়টাকে আমি অন্যভাবে আবিষ্কার করলাম, ঠিক আছে? অন্যভাবে এখানে যে একজন নারী চরিত্রের কথা মেনলি এসেছে দীপাবলি নামে, এ কিন্তু এরকম একটা প্রতিবাদী মেয়ে, কথা বুঝতে পেরেছ? যে সে চাচ্ছে যে কেন ছেলে এবং মেয়ে সমান হবে না, তাই তো? কেন মেয়েদেরকে আমরা নিচু করে দেখব? কিন্তু আলটিমেটলি এইটাই যখন সে প্রতিবাদ করতে গেছে, শেষ পর্যন্ত কিন্তু তার সংসার হয়নি, শেষ পর্যন্ত তার জীবনটা কিন্তু মানে কি বলবো, সে সফলভাবে নিজেকে উপস্থাপন করতে পারেনি। সে একটা সরকারি চাকরি পেয়েছে, সেখানে দেখতেছে এত দুর্নীতি, শেষ পর্যন্ত সে চাকরিটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে সে এর থেকেও বড় চাকরি পাওয়ার জন্য চেষ্টা করলো, যেখানে গেলে পারে সে তার কি করতে পারবে, সে তার ক্ষমতাকে প্রয়োগ করতে পারবে বলে মনে করলো, ঠিক আছে? তো মনে করো সে প্রথমে পাইলে হচ্ছে মনে করো একটা সেকেন্ড ক্লাস চাকরি, মনে করো সাব রেজিস্ট্রার, এখানে টাকা পয়সা আছে কিন্তু দুর্নীতি ব্যাপক দুর্নীতি। সে মনে করেছিল এই চাকরিটা করলে আমি হয়তো সফল হব, পরে দেখলো না এখানে ব্যাপক মানে ব্যাপক দুর্নীতি, পরে ওই চাকরিটা সে ছেড়ে দিল। এবার ভাবলো যে আমি সর্বোচ্চ চাকরিটা নিয়ে আমি প্রশাসন লেভেলে যাব। তো মনে করো সে চাকরিটা নিয়ে কোথায় গেল, কোনো একটা প্রতিষ্ঠানের, মনে করো বিসিএস এর মতো বাংলাদেশে, ওখানে আইসিএস, ঠিক আছে? তো এখানে মনে করো বিসিএস। তো এখানে ওই যে বিসিএস পাওয়ার মাধ্যমে মনে করো সে ট্যাক্স আছে না, ট্যাক্স ক্যাডার, ওই ট্যাক্স ক্যাডার মনে করো ইন্ডিয়ার সে ট্যাক্স ক্যাডার হলো, কিন্তু ট্যাক্স ক্যাডার হলো। এখন সে মনে করলো যে আমি তাহলে বিসিএস মানে একটা বড় ক্ষমতাধর ব্যক্তি হয়ে গেছি, কিন্তু সেখানে যখন ওইখানে যখন সে চাকরি করা শুরু করলো, দেখা গেল ওখানে ব্যাপক প্রেশার, ব্যাপক চাপ, ব্যাপক দুর্নীতি। এখন চাকরিটা ছাড়বে নাকি কোনো রকমভাবে সে এখানে জীবন, কারণ চাকরি তো এখান থেকে ছেড়ে দিতে পারছে না, বা এখানে সে মানিয়ে নিতে পারতেছে না যে আমি দুর্নীতিটাকে করব। সে নিজে দুর্নীতি করতে পারছে না, আবার দুর্নীতি বন্ধ করতে পারতেছে না, কিন্তু শেষ পর্যন্ত তাকে হয় চাকরিটা ছাড়তে হবে, আর নয় চুপচাপ তাকে চাকরিটা করতে হবে। দেখো, প্রতিবাদী মানুষ হয়েও সে কিন্তু কিছু করতে পারছে না, বুঝতে পেরেছো? আমরা জানি, সবাই জানতেছি যে সব জায়গায় দুর্নীতি, সব কিছুর মধ্যে দুর্নীতি আছে, কিন্তু এই দুর্নীতিটা সমাধান করবে কে? বলো, কে করবে সেই দুর্নীতি সমাধান? তুমি হয়তো বা তোমাদের মধ্যে কেউ হয়তো ভাবতেছো যে আমি যদি চাকরিটা পাই না, আমি দেখাই দিব, আমি গিয়ে দেখাই দিব যে কি করতে পারি। আদৌ কি এটা সম্ভব? বলো, একজন দুইজনের ব্যক্তির মাধ্যমে? না স্যার, এটা কিন্তু সম্ভব না। অতএব তুমি যদি এরকম সেলফ কনসাস ব্যক্তি হও, তাই তো, সবসময় থটফুল হও, তাহলে তোমার সমস্যা আছে মডার্ন এজে, যেটা আমরা এই আলফ্রেড প্রুফকের মধ্যে পাবো। তাই বলছে দেখো, ইউজিং সেলফ, দেখো স্ট্রিম অফ কনসাসনেস, আইরনিক। দেখো এইগুলো নিয়ে কিন্তু ভাইভাতে অনেক সময় প্রশ্ন করা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রিম অফ কনসাসনেস, হোয়াট টাইপ অফ টেকনিক ইট ইজ, এটা বলতে কি বোঝায়, এগুলো নিয়ে ভালো করে পড়বা। কিন্তু আইরনিক সেলফ রিফ্লেকশন মানে কি, নিজেকে সবসময় দেখতেছে, নিজেকে সবসময় যাচাই করা যে আমার এটা কি ঠিক নাকি বেঠিক, এটা কি করা ঠিক নাকি করবো না, এরকম। তারপর হচ্ছে সিম্বলিজম, সব কিছুর মধ্যে একটা সিম্বল দিয়ে প্রকাশ করার চিন্তাভাবনা। অতএব এলিয়ট পোর্ট্রেট দ্য ইনার আইসোলেশন অফ মডার্ন ইন্ডিভিজুয়ালস। হ্যাঁ, এখানে যাও আরও আছে যেমন ওয়েস্টল্যান্ড আছে, ওয়েস্টল্যান্ড তো আমরা পড়বো, হলোমেন, এগুলো তো আমার এখন দরকার নেই। এইখানে এখন যেটা আমরা দেখছিলাম, দেখো মডার্নিস্ট পোয়েট্রি, এই জায়গাতে আমরা একটু পড়ি। অতএব মডার্নিস্ট পোয়েট্রি, ড্রামা, নভেল, এগুলো সবই আসবে এবং সব জায়গাতে একই ধরনের বৈশিষ্ট্যগুলোর উপস্থাপনা হবে। দেখো, মডার্নিস্ট পোয়েট্রি রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড রেভলিউশনারি মুভমেন্টস ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তাহলে রোমান্টিসিজম একটা মুভমেন্ট ছিল, তাই তো, তারপর নিও ক্লাসিসিজম একটা মুভমেন্ট ছিল, ক্লাসিসিজম একটা মুভমেন্ট ছিল। ঠিক একইভাবে এই মডার্নিজম বা মডার্নিস্ট পোয়েট্রিও কি এক ধরনের, যেমন আমরা পেয়েছিলাম মেটাফিজিক্যাল পোয়েট্রি, পেয়েছিলাম, ওটা এক ধরনের মুভমেন্ট, তার এক ধরনের বিশেষ বৈশিষ্ট্য, এক ধরনের বিশেষ ফিচার কিন্তু তাদের ছিল। এখানেও কিন্তু এরকম একটা বিষয়, ইমার্জিং ইন দ্য লেট 19th অ্যান্ড দ্য আর্লি 20th সেঞ্চুরি। লেট 19 মানতে হচ্ছে 1800 হয়তো 80-90 এই সময়ে, আর আর্লি 20th সেঞ্চুরি মানে হচ্ছে 1901 থেকে এই সময় মেনলি এটা শুরু হয়। ইট মার্কড আ র্যাডিক্যাল ডিপার্চার ফ্রম দ্য ট্রেডিশনাল পোয়েটিক ফর্মস
থিমস অ্যান্ড টেকনিক যেগুলো এর আগের ভিক্টোরিয়ান পোয়েট্রি বা রোমান্টিসিজম, নিওক্লাসিসিজম, এখানে যে টেকনিকগুলো ইউজ করা হচ্ছিল, ফর্মগুলো ইউজ করা হচ্ছিল, সেগুলো বাদ দিয়ে তারা নতুন করে টেকনিক ব্যবহার করা শুরু করলো। রুটেড ইন দ্য কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যান্ড হিস্ট্রিক্যাল ট্রান্সফরমেশন। একটা বিষয় খেয়াল করো তো, যে রেস্টোরেশন পরবর্তী সময়ে রাজনীতি কি আর ধর্ম এসেছিল ইংরেজি সাহিত্যে? বলো তো। আমরা তো মোটামুটি রিফরমেশন, তারপরে রেনেসা, তারপর হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড বা পিরিটান এজ, এগুলোতে আমরা ধর্মীয় প্রভাবের একটা উপস্থিতি দেখছিলাম বা চার্চের একটা প্রভাব দেখছিলাম। কিন্তু রেস্টোরেশন পিরিয়ড পরবর্তী কি আমরা চার্চের আর কোনো ভূমিকা দেখছি রাজনীতিতে? বলো তো। ওখানে কিন্তু তখন এসে গেছে কি সায়েন্স, তাই তো, তারপর হচ্ছে ইকোনমি, হ্যাঁ, পলিটিক্স, এইগুলো হ্যাঁ চলে আসছে। ঠিক ওরকম প্রত্যেকটা এজেই দেখবে একটা নতুন নতুন বিবর্তন এসেছে, একটা পরিবর্তন এসেছে। দ্য মডার্নিস্ট পোয়েট্রি রিফ্লেক্টস দ্য আনসার্টেনটিস, অ্যাংজাইটি অ্যান্ড ফ্র্যাগমেন্টেড কনসাসনেস অফ দ্য ওয়ার্ল্ড। বারবার এই কথাগুলো খেয়াল করো। মডার্ন এজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? প্রথমত অ্যাংজাইটি, আনসার্টেনটি, মানে অনিশ্চয়তা, আর অনিশ্চয়তার উপর ভিত্তি করে সবসময় একটা উদ্বিগ্নতা, আর সাথে হচ্ছে কি ফ্র্যাগমেন্টেড কনসাসনেস, মানে আমি যা ভাবতেছি সেই ভাবনাটা পূর্ণাঙ্গ না। আজকে যা ভাবতেছি কালকের দিনে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি আমাদের সফলতা, মানে সফলতা, আমরা যে সফল ব্যক্তি সেটা কি আমরা আমাদের দিক থেকে ভাবি নিজেকে, নাকি অন্যের চোখ দিয়ে আমরা আসলে সফলতার কথা ভাবি? আমরা বলো তো। অন্যের চোখ দিয়ে আমরা যে সফলতার কথা বলি এটা আসলে কাদের চোখ দিয়ে সফলতার কথা বলি? অন্যের চোখ দিয়ে। আর যতক্ষণ পর্যন্ত আমরা অন্যের চোখ দিয়ে সফলতা ভাববো ততক্ষণ পর্যন্ত আমাদের সফল হওয়া সম্ভব না। কারণ কি আজকে আমি সরকারি চাকরি করতেছি, তখন ভাবতেছে ও দেখো সরকারি চাকরি করা মানে শুধু দুর্নীতি করা। আবার যখন বেসরকারি চাকরি করতেছি তখন ভাবতেছে ও বাবা শুধু পরিশ্রম করা, সরকারি চাকরি করতে পারো না। তাহলে সরকারি চাকরি করলেও তার সমস্যা, বেসরকারি চাকরি করলেও তার সমস্যা, বিজনেস করলেও তার সমস্যা, বিজনেস না করলেও তার সমস্যা। বিজনেস করলেও বাবা এটা কোনো হলো, এর কোনো বৈশিষ্ট্য থাকলো? হ্যাঁ, মানে মানুষের সবসময় একটা মানে টেও মারা কথাবার্তা থাকবে, যেটা বাংলা কথা। হ্যাঁ, তা হচ্ছে দিস মুভমেন্ট ওয়াজ নট কনফাইন্ড টু আ সিঙ্গেল কান্ট্রি অর ল্যাঙ্গুয়েজ, ইট ওয়াজ ইন্টারন্যাশনাল ইন স্কোপ অ্যান্ড মাল্টিফ্যাসেটেড ইন ক্যারেক্টার। এই সময়ে তুমি যদি এই সময়কার বাংলা সাহিত্য পড়ো ওই একই সেন্স পাবা, যেটা আমি তোমাদেরকে বললাম বাংলা সাহিত্যের কথা। দ্য পোয়েটস অফ দিস এরা গ্র্যাপেলড উইথ দ্য কনসিকুয়েন্স অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন অ্যান্ড গ্লোবাল কনফ্লিক্টস। এইগুলোর জন্যই মেনলি মডার্ন ম্যানের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে গেছে। প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, মানুষ আর গ্রামে থাকছে না, কৃষিভিত্তিক জীবন বাদ হয়ে গেছে, এখন চাকরি বাকরি আসতেছে। আর চাকরি যখন আসতেছে, আগে দেখাচ্ছে এক পরিবারে 7টা ভাই 5টা বোন, তারা একসাথে কিন্তু থেকে গেছে, একই পরিবারে রান্নাবান্না হয়েছে, একই পরিবারের সন্ততি নিয়ে তারা থাকতে পেরেছে। কারণ কি তখন তাদের ইনকামের একটাই সোর্স ছিল, সেটা কি বলতো? কৃষি। এবং কৃষিতে কে বেশি ইনকাম করতেছে, কৃষিতে কে বেশি শ্রম দিছে, এটা কিন্তু তখন অত বেশি ভাবা চিন্তা করা যেত না। সবাই মাঠে কাজ করতো, একটা বিশাল অন্তত 50-60 বিঘের একটা জমি ছিল হয়তো বা তাদের, সেখানে তারা কৃষিকাজ করেছে, একসাথে ফসল এসেছে, পরিবারে এসেছে, সেখান থেকে খাওয়া দাওয়া চলেছে, এবং সেখানে সিনিয়র ব্যক্তি সবসময় মোড়লের ভূমিকা পালন করেছে। কিন্তু যখন চাকরি বাকরির ব্যাপার আসলো, তখন দেখা যাচ্ছে বড় ভাই হচ্ছে কৃষিকাজ করতেছে, বড় ভাই কৃষিকাজ করে ছোট ভাইকে পড়াশোনা করিয়েছে, এখন বড় ভাই কোনো একটা চাকরি, ছোট ভাই চাকরি করে 50-60 হাজার টাকা ইনকাম করে। এখন বিয়ে শাদী হলো, তখন ওই পরিবারে কে বেশি দিচ্ছে এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। দিয়ে দেখাচ্ছে কি করতেছে, ছোট ভাইয়ের বউ যখন আসলো তখন তারা করলো কি, তারা বললো এই সংসারে আমরা থাকতে পারবো না, আমাদের আলাদা থাকতে হবে, কারণ আমাদের টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে। এরকম হয় কিনা বলো? এরকম হচ্ছে। তারপর কি হচ্ছে, আস্তে আস্তে ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে। অথচ জাস্ট আজ থেকে 50 বছর আগেই হয়তো এই ব্যাপারটা ছিল না, তখন একসাথে মানুষ থেকেছে। অ্যান্ড দ্য কলাপস অফ ট্রেডিশনাল রিলিজিয়াস অ্যান্ড মোরাল সার্টেনটিস। As a result, modernist poetry is often complex, experimental and deeply introspective. তাহলে ডেফিনেশনটা কি দেখো, মডার্ন পোয়েট্রি ক্যান বি ব্রডলি ডিফাইন্ড অ্যাজ আ লিটারারি ফর্ম দ্যাট ইমার্জ অ্যাজ আ রিয়াকশন এগেইনস্ট দ্য কনভেনশন অফ 19th century রোমান্টিসিজম অ্যান্ড ভিক্টোরিয়ানিজম। তাহলে ভিক্টোরিয়ানিজম এবং রোমান্টিসিজমের যে কনভেনশনগুলো ছিল সেগুলোর বিপরীতের প্রতিক্রিয়া হিসাবেই মডার্নিস্ট পোয়েট্রিকে দেখানো হচ্ছে। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই আ deliberate and self-conscious break from the past and by a search for new modes of expression to articulate the alienation, dislocation felt by individual in the modern world. দেখো একই কথা, যে প্রত্যেক ব্যক্তি যে অ্যালিনেট হচ্ছে, নিজেকে অ্যালিনেশন, ওই যে আমরা ক্যাট ইন দ্য রেইন পড়েছিলাম, শর্ট স্টোরি ক্যাট ইন দ্য রেইন, ওখানে কেমন ফিল হচ্ছে? দুইজনের মধ্যে কি ভালো সম্পর্ক আছে বা ছিল বলো তো?
না না স্যার। স্যার। না না স্যার। স্যার। হুম, ওটা কিন্তু ওই মডার্ন চলছে, তাই বলছে মডার্নিস্ট পোয়েট্রি প্রধান যে বৈশিষ্ট্য হলো রিজেক্টস ট্রেডিশনাল মিটার রাইম, মানে এটা হচ্ছে পোয়েট্রির দিক থেকে সেটা হচ্ছে কি সবগুলো কবিতাই হচ্ছে ফ্রি ভার্বসে লেখা, এখানে কোনো ওই সনেটের মতো ড্রামাটিক মনোলগের মতো বা হচ্ছে তোমার আরও যে সকল বিষয়গুলো আছে মেটাফিজিক্যাল পোয়েট্রির মতো কোনো বিশেষ আলাদা ধরাবাঁধা বিষয় নেই। তারপর হচ্ছে কি এক্সপেরিমেন্ট উইথ স্ট্রাকচার ভয়েস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রেজেন্টস থিম, আর থিমগুলোই হচ্ছে কি ফ্র্যাগমেন্টেশন, এক্সিস্টেন্সিয়াল ডিসপেয়ার, ডিজিলেশনমেন্ট, সবগুলো ড্রামা নভেল পোয়েট্রির একই বৈশিষ্ট্য। তাই বলছে আনলাইক রোমান্টিক পোয়েট্রি হুইচ সেলিব্রেটেড নেচার বিউটি ইমোশন, তুমি ওই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়বা, সাথে সাথে টি.এস. ইলিয়টের কবিতা পড়বা, দেখো ওয়েস্টল্যান্ড পড়বা আর টিনটন অ্যাবি পড়বা, মানসিক শান্তি কোনটা দিয়ে পাবা মনে হয় বলো তো? কোনটা দিয়ে মানসিক শান্তি পাওয়া যেতে পারে? তিনটা নেবে। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়ো তুমি একটা মানসিক শান্তি পাবা, কিন্তু তুমি যখন ওয়েস্টল্যান্ড পড়বা তুমি এত বেশি মানসিক টেনশনে ভুগবা যে তুমি মানসিকভাবে শান্তি বোধ করবা না, তখন ভাববা যে তাই তো আমরা এরকমই। একইভাবে দেখো ভিক্টোরিয়ান পোয়েট্রি যার উদ্দেশ্য ছিল কি মোরাল ভ্যালুস এবং সোশ্যাল নর্মগুলোকে তুলে ধরা, তাহলে রোমান্টিক বৈশিষ্ট্য ছিল নেচার বিউটি ইমোশন, ভিক্টোরিয়ান পোয়েট্রির বৈশিষ্ট্য ছিল মোরাল ভ্যালুস সোশ্যাল নর্মস এগুলো। কিন্তু মডার্নিস্ট পোয়েট্রি সম্পূর্ণ আলাদা জিনিস, হচ্ছে মডার্নিস্ট পোয়েট্রি ইজ মার্কড বাই অ্যাম্বিগুইটি, আইরনি অ্যান্ড ইন্ট্রোস্পেকশন, আর এর উদ্দেশ্য হলো কি ইট সিক্স নট টু কমফোর্ট। দেখো মডার্নিস্ট পোয়েট্রির উদ্দেশ্য তোমাকে আরাম দেওয়া না ওই রোমান্টিক পোয়েট্রির মতো, এর কাজই হলো কি তোমাকে সবসময় মানসিক ডিস্টারবেন্স দেওয়া, কোনো কিছুতে সবসময় খুঁতখুতানি তৈরি করা, প্রভোগ করা অ্যান্ড কোশ্চেন করা, এবং তোমার এক্সিস্টেন্স নিয়ে কোশ্চেন করা যে আসলে আমি যে ধর্ম পালন করছি এটা কি ঠিক, আমি যে বেঁচে আছি আমাকে ধর্ম যেভাবে উপস্থাপন করছে তা কি আসলেই তাই, এইগুলো নিয়ে সবসময় তুমি একটা ডিস্টারবেন্স ফিল করবা। এর বিশেষ বৈশিষ্ট্য এই মডার্ন পোয়েট্রি। যেমন আমরা যে কয়টা কবিতা পড়লাম, সেলিং টু বাইজেন্টিয়াম, দ্য সেকেন্ড কামিং পড়লাম না, যেগুলো ইস্টার্ন 1916, এই কবিতাগুলোর কোনটা পড়ে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো কবিতা পড়ে একটা মানসিক শান্তি পাওয়া গেল? ডাব্লিউ.বি. ইয়েটসের এই কবিতার মধ্যে পেয়েছি আমরা কোনো? না স্যার, সব জায়গা থেকেই যেন হচ্ছিল সে ধ্বংস, মানে বিদ্বেষ, বাঁচতে চাচ্ছে। ধর্মহীনতা, হ্যাঁ, এমনকি আমরা ফার্স্ট ইয়ারে যে আ প্রেয়ার ফর মাই ডটার পড়েছিলাম, আর হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু সরি আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড পড়েছিলাম, এই দুটো কবিতা কি একই সেন্স দিচ্ছে আমাদের বলো তো? তাহলে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডে যে আমরা মানসিক অশান্তির সময় প্রকৃতি আমাদেরকে মানসিক শান্তি দেয়, এরকম একটা শান্তি শান্তি ফিল হচ্ছিল। কিন্তু যখন ডাব্লিউ.বি. ইয়েটসের পড়তে গেলাম তখন মনে হচ্ছে কি বলো, একটা অশান্তি, একটা বৃতৃষ্ণা, একটা মানে কি বেগড়ানো ভাব, হ্যাঁ, আর মেয়েদেরকে নিয়ে, হ্যাঁ, তার সুন্দর চেহারা, তার মধ্যে মানসিকতার মানে নেগেটিভ চিন্তাভাবনা, এগুলো দিয়ে দেখানো হচ্ছে। তো এইরকম ব্যাপারগুলো কিন্তু মডার্ন পোয়েট্রিতে থাকবে, শুধু মডার্ন পোয়েট্রি না, নভেল, ড্রামা যাই পড়ো না কেন এরকম থাকবে। তো যাও, থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ মডার্নিস্ট পোয়েট্রি কারা কারা থিওরিটিগুলো দিয়ে গেছে সেগুলো নিয়ে আমি কথা বলছি না, তোমরা একটু পড়ে নিবা। দেখো এখানে আমি যেটা দেখবো সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স। কিসের কারণে এগুলো হচ্ছে? প্রথমত সবচেয়ে বড় ইফেক্টটাই আসতেছে প্রথম বিশ্বযুদ্ধ। এইটা বারবারই আসতেছে, কারণ এটাই একটা বড় ধরনের ধাক্কা কিন্তু আমাদের ওই সারা বিশ্বে তারা কিন্তু দিয়েছিল, অর্থনৈতিক দিক থেকে, ধর্মের দিক থেকে, হ্যাঁ, এমনকি মিলিটারি যে বা যুদ্ধ বিগ্রহের দিক থেকে তারা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা আমাদেরকে দিয়েছিল। কারণ কি একটা হরিফিক পরিবেশ তৈরি করেছিল, যেমন করোনা আমাদের একটা কি ধাক্কা দিয়ে গেল না? যদিও এটা মিলিটারি কোনো ব্যাপার না, মানুষ সৃষ্ট ব্যাপার না, কিন্তু একটা জীবাণু, তাই না, একটা ভাইরাস, সেটা আমাদের দেখিয়ে দিয়ে গেল যে আমরা কতখানি অসহায়। তাই বলছে দ্য হররস অফ ট্রেন্স ওয়ারফেয়ার অ্যান্ড দ্য সেন্সলেস লস অফ লাইফ শ্যাটার দ্য ইলিউশন অফ প্রোগ্রেস অ্যান্ড সিভিলাইজেশন। হ্যাঁ, যে আমরা যত প্রোগ্রেস করি, যত সিভিলাইজড হওয়ার চেষ্টা করি, আসলে আধুনিক মানুষ কি সিভিলাইজড? কি মনে হয় বলো? আধুনিক মানুষ কি শুধু কি ভালো পোশাক পরলে বা হচ্ছে কাঁচা মাংস না খেয়ে রান্না করা মাংস খেলেই কি সিভিলাইজড হওয়া যায় বলো? বলো, বরং আগেকার যুগের মানুষ হয়তো পোশাক ছিল না, তাদের হয়তো মশলাপাতি দিয়ে আধুনিক করে তারা যে খাবার, সেই খাবারটা হয়তো খেতে পারতো না, কিন্তু তাদের চিন্তাভাবনা এতটা খারাপ অবস্থানে ছিল না। হ্যাঁ, তারা অবশ্য যুদ্ধ বিগ্রহ করতো, কিন্তু তারা হচ্ছে এক্সিস্টেন্সের জন্য যুদ্ধ বিগ্রহ করতো, এক ট্রাইব আর এক ট্রাইবের সাথে যুদ্ধ করে একটা জায়গাকে দখল করার চেষ্টা। কিন্তু এখন কেমন হচ্ছে? এখন তো অভাবী মানুষরা যুদ্ধ করছে না, এখন কি অভাবী মানুষ যুদ্ধ করছে? মানে যারা গরিব তারা কি যুদ্ধ করতেছে বলো তো? এখন যুদ্ধ হচ্ছে কাদের সাথে? যারা উন্নত রাষ্ট্র তারা যুদ্ধ করতেছে, যুদ্ধ করে একটা ক্ষমতা দখল এইগুলো নিয়ে তারা চেষ্টা করতেছে, এবং এক ধরনের বিজনেস তারা পরিচালনা করতেছে, অস্ত্র বিজনেস। হ্যাঁ,
তাই বলছে দেখো দ্য ওয়ার ডিপলি ইম্প্যাক্টেড পয়েটস লাইক দেখো উইলফ্রেড ওয়েন, সিগফ্রিড স্যাশন অ্যান্ড টি.এস. ইলিয়ট, প্রমোটিং দেম টু ডেপিক্ট দ্য ব্লিকনেস, ফিউটিলিটি অ্যান্ড দ্য মোরাল ব্যাংক্রাফসি অফ মডার্ন লাইফ। যে দেখো ব্লিকনেস, ফিউটিলিটি অ্যান্ড মোরাল ব্যাংক্রাফসি, মানে আমাদের এখন বর্তমানে কোনো মোরালিটি নেই। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন, দ্য রাইজ অফ সিটিজ অ্যান্ড মেশিনস ক্রিয়েটেড ফিলিংস। বিশেষ করে দেখো এই যে বলা হচ্ছে না যে মডার্নিস্ট যে থিওরি সেটা মেনলি এসেছে হচ্ছে 18th সেঞ্চুরির শেষের দিকে। কেন এটা 18th সেঞ্চুরির শেষের দিকে আসলো বলো তো? শিল্প বিপ্লব, প্রথম শিল্প বিপ্লব কবে হয়েছিল বলো? ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কবে হলো দেখো? 1760 ইংল্যান্ডে, তাই না, গ্রেট ব্রিটেনে। তাহলে এটা কি শেষের দিকে না? 18th সেঞ্চুরির শেষের দিকে না? মেশিন বেসড ইকোনমি যখন আসলো, ম্যানুফ্যাকচারিং বিষয়গুলো আসলো, তাই তো, তখনই মেনলি মানুষ কি হলো আরও বেশি, ওই যে বললাম চাকরি বাকরির কথা আসতেছে, টাকা ইনকামের বেশি আছে, কৃষিভিত্তিক পরিবার থেকে তারা এখন হ্যাঁ মানে কি বলে চাকরি বাকরির দিকে যাচ্ছে। এই বিষয়গুলো দেখা হচ্ছে ইট লেড টু সিগনিফিকেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস ইনক্লুডিং রাইজ অফ ফ্যাক্টরিজ, আরবানাইজেশন অ্যান্ড নিউ ফর্মস অফ লেবার। এই জায়গাগুলো কী হচ্ছে আমাদের সোশ্যাল যে সেটিংগুলো সেগুলোকে কিন্তু পরিবর্তন করে দিচ্ছে। তাই বলছে দেখো দ্য রাইজ অফ সিটিজ অ্যান্ড মেশিনস দেখো ক্রিয়েটেড ফিলিংস অফ অ্যানোনিমিটি, আইসোলেশন অ্যান্ড অ্যালিনেশন। হ্যাঁ, এবং দ্য শিফটস ফ্রম রুরাল টু আরবান লাইফ ব্রট অ্যাবাউট আ প্রোফাউন্ড সেন্স অফ ডিসকানেকশন ফ্রম নেচার অ্যান্ড কমিউনিটি। মানুষ কী হচ্ছে পরিবার থেকে দূরে চলে যাচ্ছে, নেচার থেকে দূরে। বিশেষ করে যদি তোমরা মাইকেল কবিতাটা পড়ো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে মাইকেল নামে, ঠিক আছে, সেখানে দেখানো হচ্ছে যে মানুষ যদি গ্রামের বা প্রাকৃতিক পরিবেশ থেকে দূরে সরে যায় তখনই সে মোটামুটি অমানুষ হয়ে যায়। তার ভিতরে যে মোরাল বা অনেস্ট যে সকল বিষয়গুলো থাকে, ভার্চুগুলো থাকে, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এর হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। দেখো দ্য রাইজ অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিড টু বোথ অ অ্যান্ড অ্যাংজাইটি, যেটা এখন তো বর্তমানে আরও বেশি। তাহলে তৎকালীন সময়ে সে 1700 বা 1900 বা 1800, তাই না, এই জায়গাগুলোতেই যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো এখন তাহলে কেমন? তখন হয়তো শুধুমাত্র স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছে, সেখানে তো শুধু ইন্ডাস্ট্রি হয়েছে, ফ্যাক্টরি হয়েছে, এইগুলো। কিন্তু এখন কেমন বলো? যে মেয়ে মনে কর তার স্বামীকে মানে বাসায় রেখে বা গ্রামে রেখে সে এখন কোনো ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেছে, যে মহিলা, তার জীবনটা কতখানি নিশ্চিত বলো তো? তার জীবনের নিশ্চয়তা কেমন বলো? তার পরিবার, তার সংসার, তার সুখ শান্তি, অর্থনৈতিক যে নিশ্চয়তা, এগুলো কেমন বলো? এগুলো কি আছে নিশ্চিতভাবে? না স্যার। তাই কিন্তু প্রচুর পরিমাণে ভুগতে হচ্ছে। হ্যাঁ, ওখানে পরিশ্রম করতে হচ্ছে, হয়তো বিভিন্ন ধরনের কি বলবো অত্যাচারের তাকে মুখোমুখি হতে হচ্ছে, মাঝে মাঝে তাকে হয়তো দেখা যাচ্ছে ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না। তারপর হচ্ছে দ্য রাইজ অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেড টু বোথ অ অ্যান্ড অ্যাংজাইটি। Modernist poets often grappled with the implication of a world governed by machine and logic rather than emotions and spirituality. যখন থেকে ইমোশন এবং স্পিরিচুয়ালিটি গেছে গা, হ্যাঁ, সেই ভিক্টোরিয়ান এজ, কমনওয়েলথ পিরিয়ড, তাই তো, তারপরে হচ্ছে ওদিকে পিরিটান এজ, হ্যাঁ, এলিজাবেথান এজ, সেখানে ছিল কি ইমোশন স্পিরিচুয়ালিটির একটা মানে ব্যাপার ছিল। কিন্তু এখন ধর্ম আছে, ঠিক আছে তো, মানে কি এখন ধর্মীয় প্রতিষ্ঠান আছে। ধর্মীয় প্রতিষ্ঠান কি দিন দিন কমতেছে না বাড়তেছে বর্তমানে বলো তো? বাড়তেছে। কিন্তু আসলে কি ধার্মিক লোক বাড়তেছে? না স্যার, এটা জাস্ট নামে, কাজে না। তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান দিন দিন বাড়তেছে, কমতেছে না, তাই তো। আগে যদি একটা গ্রামে একটা মসজিদ থাকতো, সেই গ্রামে এখন কতটা মসজিদ হবে বলো? পাড়ায় পাড়ায় অন্তত, তাই নাকি? এখন পাড়ায় পাড়ায় থাকবে ব্যাপারটা। পাড়ায় পাড়ায় এমনকি এক পাড়াতে হয়তো বা 5-7টা পরিবার মিলে একটা আছে, হ্যাঁ। কিন্তু সেই ধর্মীয় যে উপস্থিতি, সেই উপস্থিতিটা বর্তমানে নেই। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য বলছি যে স্পিরিচুয়ালিটি, ইমোশনের ব্যাপারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। তো ফিচার্স অফ মডার্নিস্ট পোয়েট্রি যেগুলো আমরা বারবারই পড়তেছি, এই কথা বারবার আসছে। দেখো ফ্র্যাগমেন্টেশন, ফ্রি ভার্স, এটা হচ্ছে পোয়েট্রির ক্ষেত্রে। তারপরে এখানে দেখো এলুসিভনেস অ্যান্ড ইন্টারটেক্সুয়ালিটি। অ্যালুসিভনেস অ্যান্ড এগুলো বলতে কী হচ্ছে? অ্যালুসিভনেস মানে হচ্ছে অ্যালিউশন, মানে অধিকাংশ ক্ষেত্রে ওই ধর্মীয়, মিথোলজিক্যাল, এই জাতীয় অ্যালিউশন এখানে প্রচুর পরিমাণে আসবে, ওগুলো বোঝানোর জন্য। দেখো মডার্ন পোয়েট্রি ইজ রিচ ইন লিটারেরি, হিস্ট্রিক্যাল অ্যান্ড কালচারাল অ্যালিউশন। পোয়েটস অফেন ড্র ফ্রম অ্যানশিয়েন্ট মিথস, ক্লাসিক্যাল লিটারেচার, রিলিজিয়াস টেক্সট, কন্টেম্পোরারি ইভেন্টস টু ক্রিয়েট
দেখো মাল্টি লেয়ার্ড মিনিংস, যেটা বিশেষ করে দেখো যে ওয়েস্টল্যান্ডে আমরা পাবো। সিম্বলিজম অ্যান্ড মিথ, যেটা আমরা সেকেন্ড কামিংয়ে পেয়েছি ডাব্লিউ এর। তারপর হচ্ছে এলিনেশন অ্যান্ড ডিজিলিশনমেন্ট, এটা সবচেয়ে বড় থিমেটিক আইডিয়া হচ্ছে কার বলো তো? এই যে দ্য লাভ সং অফ আলফ্রেড প্রুফক, এটা। এলিয়টস প্রেজেন্ট আ ম্যান প্যারালাইজড বাই সেলফ ডাউট, অ্যাফ্রেড অফ কানেকশন অ্যান্ড অ্যাকশন। এছাড়াও রয়েছে ইন্টেরিয়র মোনোলগ অ্যান্ড স্ট্রিম অফ কনসাসনেস। তারপরে দেখো সেন্স অ্যান্ড ডিপ্রেস ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজগুলো কী সবসময় ডিপ্রেসড, সেন্স বলতেছি, ডেন্স অ্যান্ড ডিপ্রেস ল্যাঙ্গুয়েজ। রিজেকশন অফ রোমান্টিক আইডিয়ালিজম, এই বিষয়গুলো। তো এখানে আমরা যেহেতু এখানে যে কবিগুলো পাচ্ছি তার ভিতরে দেখো টি.এস. ইলিয়ট এবং ডাব্লিউ.বি.ইয়েটসের আছে। ডাব্লিউ.বি.ইয়েটস কোন কোন বিষয়গুলো দেখিয়েছে দেখো, ডাব্লিউ.বি.ইয়েটসের সেকেন্ড কামিং এবং সেলিং টু বাইজেন্টিয়াম আমরা পেয়েছি সিম্বলিজম, মিস্টিসিজম অ্যান্ড কালচারাল মেমোরি। আর একটা হচ্ছে টি.এস. ইলিয়টে কী কী পাবো? ফ্র্যাগমেন্টেশন, মিথ, কালচার অ্যালিশন ইত্যাদি ইত্যাদি। কালচারাল অ্যালিশন বা রিলিজিয়াস অ্যালিশন আমরা মেনলি পাবো ওয়েস্টল্যান্ডে, আর প্রুফকে পাবো হচ্ছে এই যে ডিজিলিশনমেন্ট বা ফ্র্যাগমেন্টেশন, এগুলো। তা বাকিগুলো তো আছে, এগুলো তো আমরা পড়ছি না। তো এগুলো আমি কালেক্ট করে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা একটু এগুলো পড়বা, ঠিক আছে? এই শিটগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগতেছে, বুঝতে পারছো? এবং যেহেতু এটা নতুন করে আমাকে তৈরি করতে হচ্ছে তোমাদেরকে দেওয়ার জন্য, মানে এই বিষয়গুলো নিয়ে আসতে হচ্ছে, বিভিন্ন জায়গায় সার্চ টার্চ দিয়ে নিয়ে এসে এগুলো দিচ্ছি। কিন্তু তোমরা যদি একটু পড়ো কাজে লাগবে আশা করি, হ্যাঁ, একটা ধারণা পাবা বিষয়গুলো। আমার বইগুলোও মনে হচ্ছে যে এইভাবে আলোচনা করা নেই, বইগুলোতেও থাকলেও এত ডিপে বা এগুলোতে নেই, জাস্ট বিষয়গুলোকে সিম্পলি উপস্থাপন করা আছে। আর গাইডে তো নাই, হ্যাঁ, গাইড ব্যাপারগুলো তো নাই, কিন্তু এগুলোকে দেখা যায় বিভিন্ন গুগল থেকে, এআই থেকে, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু কিছু জিনিস নিজে অ্যাড করে এগুলোকে তৈরি করে দিতে হচ্ছে। তোমরা একটু দয়া করে একটু পড়বা, এগুলো পড়ো তো সবাই নাকি? স্যার জি আপনাদের স্যার। শীট পড়লে জি স্যার। কোনো বই মানে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যায়, যদিও একদম সব শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায়, সব ক্লিয়ার হয়ে যায়, মানে মনে হয় না যে বই লাগবে এরকম। না, সেটাই আমি চেষ্টা করি, কারণ এখানে 4-5টা লেয়ার থাকে। প্রথমত লাইফ অ্যান্ড লিটারি ক্যারিয়ার দিয়ে দিই, তারপরে কবিতা পড়ার আগে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসের মধ্যে আবার যদি কোনো থিওরি থাকে, যেমন এই যে মডার্নিস্ট পোয়েট্রি বলে যে থিওরিটা এই কবিতার সাথে রিলেটেড, সেটা দিয়ে দিলাম। তারপর টেক্সট আসতেছে, টেক্সটগুলোতে আরেকটু করার জন্য আমি আবার করতেছি, দেখো এখানে টেক্সটের যে ভার্সনগুলো, হ্যাঁ, এগুলো এআইয়ের মাধ্যমে নিয়ে আসছি। দেখো অরিজিনাল টেক্সট এবং তার প্যারাফ্রেজের মিনিংটা এভাবে দিয়ে, তারপরে আবার তার সামারি অ্যান্ড এক্সপ্লেনেশন একই সাথে এবং তার অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি। এভাবে করে লাইন বাই লাইন বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদেরও পড়তে সুবিধা এবং বুঝতে পারো। হ্যাঁ, এগুলো একটু পড়লে ভালো লাগবে। হয়তো কিছু কিছু কথা রিপিটেশন আসবে অনুসারে, কিন্তু রিপিট হলে পরে কী হবে, মাথায় গেঁথে যাবে ভালো মতো, যে বারবার একই কথা বারবার আসতেছে। আচ্ছা, তো দেখো ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস অফ দ্য পোয়েম, এই পোয়েমটার ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস যেটা আমরা পাবো, দেখো বায়োগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ টি.এস. ইলিয়ট এটা কেন লিখলেন, কখন লিখলেন, কিসের জন্য এই কবিতাটা তিনি লিখলেন, যেটা অলরেডি আমরা মডার্নিস্ট পোয়েট্রির যে থিওরিগুলো পেয়েছি সেটাই এখানে চলে আসবে। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে মেনলি তিনি যে হঠাৎ করে লিখছেন তা নাই, বরং এই যে মডার্নিস্ট থিওরিটা যারা নিয়ে আসছে, দেখো বলছে কি, দেখো এলিয়ট হ্যাড অলরেডি বিকাম ডিপলি ইনফ্লুয়েন্সড বাই মডার্ন ফিলোসফি, স্পেশালি দ্য ওয়ার্কস অফ হেনরি বার্গসন, দেখো F.H. ব্র্যাডলি, দেখো শোপেনহার, হ্যাঁ, হি ওয়াজ অলসো রিডিং ওয়াইডলি ইন লিটারেচার অ্যান্ড ওয়াজ ফ্লুয়েন্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তার দক্ষতার কারণে তিনি পড়তে পেরেছিলেন, যেমন ফ্রেঞ্চ, জার্মান, ল্যাটিন। এই পড়ার কারণে এই জাতীয় থিওরিগুলো তিনি নিশ্চয়ই ভালো করে বুঝেছিলেন। এবং বলছে কি, বাই 1914 দেখো এলিয়ট হ্যাড মুভ টু ইংল্যান্ড, এবং কি হলো, হোয়ার হি মেট পোয়েট এজরা পাউন্ড, হু কুইকলি রিকগনাইজ এলিয়টস ট্যালেন্ট অ্যান্ড হেল্পড হিম পাবলিশ দ্য পোয়েম ইন পোয়েট্রি ম্যাগাজিন। তাহলে ওই যে কবিতাটা 15তে কিন্তু পাবলিশ করা হলো, তাহলে এই থিওরিগুলো তিনি বুঝে শুনে তিনি যে কবিতাটা লিখেছেন সেই কবিতাটা ব্যাপকভাবে সাড়া ফেলে আর কি। হ্যাঁ, তাহলে দিস ইভেন্ট মার্ক এলিয়টস ফর্মাল এন্ট্রি ইন্টু দ্য লিটারি ওয়ার্ল্ড অ্যান্ড দ্য রাইজ অফ মডার্নিস্ট পোয়েট্রি। বিশেষ করে দেখো লিটারি ব্যাকগ্রাউন্ডটা কি ছিল এটার, বলছে দ্য লাভ সং অফ জে প্রুফক ওয়াজ রিটেন ডিউরিং আ পিরিয়ড অফ কালচারাল আপহেভেল অ্যান্ড লিটারি এক্সপেরিমেন্টেশন। কারণ এই সময়ে একটা চেঞ্জ আসতেছে, যেমন নিও ক্লাসিকের পরে রোমান্টিক এজের একটা পরিবর্তন এসেছিল, তাই না? আবার রোমান্টিক এজের পরবর্তীতে ভিক্টোরিয়ান এজের একটা পরিবর্তন এসেছিল, ভিক্টোরিয়ান পরে আবার মডার্ন এজের একটা যে পরিবর্তন, এই পরিবর্তনের সময়টাতে মিলিয়ে তিনি কবিতাটা লিখেছিলেন। এই জন্য এই মডার্নিস্ট পোয়েট্রির বড় এক্সাম্পল আসলেই এই কবিতাটা আসতেছে। দেখো এই দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, এটার থেকে কিন্তু ওয়েস্টল্যান্ড কিন্তু আরও বিখ্যাত কবিতা, কিন্তু আপাতত এই মডার্নিস্ট পোয়েট্রির এক্সাম্পল হিসাবে ওয়েস্টল্যান্ডের থেকে সবচেয়ে বেশি আসতেছে হচ্ছে এই কবিতাটা।
বুঝতে পেরেছো? মানে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে, যদিও এই থিওরিটা অন্যান্য দেশে অলরেডি কিন্তু মানে চলছে ততক্ষণে, কিন্তু ইংরেজি সাহিত্যে এসেছে পরবর্তীতে, বিশেষ করে এই W.B. Yeats, T.S. Eliot এদের হাত ধরে। By the early 20th century, the long-standing tradition of Romanticism and Victorian sentimentality were being challenged by a new generation of writers who sought to represent the complexity and fragmentation of modern life. দেখো বারবার একই কথা, হ্যাঁ, কমপ্লেক্সিটি, আনসার্টেনটি, অ্যাংজাইটি, ফ্র্যাগমেন্টেশন, ডিসইলিউশনমেন্ট, এই শব্দগুলোই মডার্ন মানুষের সাথে কিন্তু বারবার যাচ্ছে, যেগুলো অলরেডি আমরা এখানে পড়েছি এই কথাগুলো। দেখো দ্য পোয়েমস আরবান সেটিংটা হচ্ছে আরবান, এবং ডিসজয়েন্টেড ন্যারেটিভগুলো ডিসজয়েন্টেড মানে কি, ধারাবাহিকতা নেই, জানো কখন থেকে কি বলছে তার কোনো ঠিক নাই। ইন্ট্রোস্পেক্টিভ মোনোলগ, হ্যাঁ এটা তো ড্রামাটিক মোনোলগ, কিন্তু এটা হচ্ছে ইন্ট্রোস্পেক্টিভ মানে কি, নিজের সাথে। আমরা দেখেছি কি ড্রামাটিক মোনোলগে প্রধানত সাইলেন্ট লিসেনার থাকে, তাই না, একজন লিসেনার থাকে, এক বা একের অধিক লিসেনার থাকে, কিন্তু এইখানে যে আমরা মোনোলগটা দেখবো এটা হচ্ছে কি ড্রামাটিক নয়, ইন্ট্রোস্পেক্টিভ মোনোলগ। তার মানে আমি আমার সাথে কথা বলছি, আমি আমার বিষয়টা নিয়ে আমার সেলফের সাথে আমি কথা বলছি, হ্যাঁ। তাই এখানে বলছে যে দেখো মোনোলগ ইকো দ্য ডিসইলিউশনমেন্ট ফেল্ট ইন আ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ র্যাপিডলি ইন্ডাস্ট্রিয়ালাইজিং, ইনক্রিজিংলি সিকুলার অ্যান্ড সুন টু বি শ্যাটার্ড বাই ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট। সিকুলার মানে কি জানো বলো তো? ধর্মনিরপেক্ষতা। আসলে ধর্মনিরপেক্ষ ব্যাপারটা একটু চিন্তা করো গভীরভাবে। ধর্মনিরপেক্ষ চিন্তাটা কি মানুষকে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দান করে নাকি একটু অস্বাভাবিক দৃষ্টিভঙ্গি দান করে বলো তো? স্যার অস্বাভাবিক। একটা জিনিস ভাবো তো, ধর্ম কি কখনো কোনো ধর্ম কি সেকুলারিজম বিশ্বাস করে বলো? না স্যার, সব ধর্মই তো মানে সেই অ্যাক্টিভিটি অনুযায়ী তার নিজের ধর্মকে সেরা বলতেছে। কোন ধর্ম বলবে যে আমি সেরা না? কোন ধর্মের মানুষ বা কোন ধর্ম বলবে আমি সেরা না বলো? সে ক্রিশ্চিয়ানিটি বলো, ইসলাম বলো, হিন্দুইজম বলো, বুদ্ধিজম বলো, সবাই সেটাকে সেরা মনে করেই তো তারা সেটাকে মানছে। কিন্তু যখনই আমরা সেকুলারিজম মানে সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িকতার কথা আসতেছে, ধর্মকে গভীরভাবে মানা মানে একটা সাম্প্রদায়িক চিন্তাভাবনা আসতেই হবে, ঠিক আছে তো? আর যখনই তুমি এই সাম্প্রদায়িক চিন্তাভাবনা আসতেছো, তখন একের অধিক ধর্মীয় মানুষ থাকলে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই বিশৃঙ্খলা যাতে না হয় তার একটা বিশেষ থিওরি হচ্ছে সেকুলারিজম। কিন্তু যখন তুমি আবার সেকুলার চিন্তাভাবনা যাচ্ছ, তাহলে অটোমেটিক তুমি তো ধর্ম থেকে সরে আসতেছো। আর এই সেকুলারিজম চিন্তাভাবনা যখন থেকে আসা শুরু করেছে, তখন থেকেই কিন্তু অটোমেটিক সেকুলারিজমের পথ ধরে কোন বাদ এসেছে বলো তো? বলতে পারবা? নাস্তিকতাবাদ চলে এসেছে অটোমেটিক, বুঝতে পেরেছ? এই সেকুলারিজম চিন্তা ভাবনা করতে হলে তুমি অটোমেটিক নাস্তিকতাবাদে চলে যাবা। কারণ মনে করো যে দাদু, ছেলে এবং মনে করো নাতি, তাহলে দাদু ধর্মে খুবই স্ট্রং ছিল, ধর্মকে একগুঁয়েভাবে পালন করত। ছেলে আসলো, তিনি সেকুলার চিন্তাভাবনায় চলে গেলেন। বাবা যেভাবে ধর্ম পালন করে, ছেলে সেইভাবে পালন করে না। এই যখন সেকুলার চিন্তাভাবনা হওয়ার কারণে ধর্মটাকে ঠিকমতো যখন ফলো করলো না, তখন অটোমেটিক ওই নাতি পর্যায়ের যে মানুষেরা, তারা কি ধর্মটাকে ডিপলি ফিল করবে বলো তো? না স্যার, ছাড়া হয়ে যাবে। হ্যাঁ, এবার যখন ওই নাতি পর্যায়ে ফিল করতে পারছেন, তাহলে তারপরে যে জেনারেশন আসবে সে তো ধর্মটাকে মানবেই না। এখন আমরা সেই পর্যায়ে চলে এসেছি। এটা একটা অটোমেটিক একটা থিওরির ব্যাপার, এটা অটো হবে, তুমি জোর জার করে এটাকে থামাতে পারবে না। এটা সিম্পলি এটা হতে হবে, বুঝতে পেরেছো? তো এই জায়গাগুলো আস্তে আস্তে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে অটোমেটিক হয়তো আমাদের অর্থনৈতিক বা আমাদের আরাম, শরীরের আরাম, জীবের মানে কি বলবো মজা সবই পাচ্ছি, কিন্তু মানসিক যে শান্তিটা, এই জায়গাটা কিন্তু মানুষ ব্যাপকভাবে কি করছে, এটা লস করছে। ও তো যাই হোক, এগুলো তোমরা একটু পড়ে নিবা, হ্যাঁ, এগুলো একই কথা একটু ঘুরে ফিরে আসবে, বিভিন্ন থিওরির কথা আসবে, তোমরা একটু ভালো করে পড়ে নিও। দেখো এপিগ্রাফ বলতে কি বোঝায় এটা আমরা একটু দেখি। এপিগ্রাফ কি? এপিগ্রাফ বুঝো? হোয়াট ইজ এপিগ্রাফ? তোমাদের কাছে কি টেক্সট বইটা আছে? জি স্যার। আচ্ছা স্যার। দেখো তোমরা যখন ক্যাট ইন দ্য রেইন গল্পটা পড়েছিলা, দেখবো যে ল্যাটিন বা হচ্ছে ফ্রেঞ্চ মতো ল্যাটিন ভাষায়, ইতালি তো, হ্যাঁ, ল্যাটিন ভাষায় একটা কোটেশন লেখা ছিল।
ঠিক আছে, উপরে, যেটা আমরা অবশ্য পড়ি নাই। এই কবিতাতেও যদি আমরা একটু দেখি, দেখব যে টেক্সটের আগে এই যে এরকম একটা কোটেশন লেখা আছে না? কোটেশনের উপর ভিত্তি করে মেইনলি কবিতাটা লেখা হবে। এইটাকে বলা হয় এপিগ্রাফ। তো এই কবিতাটা এপিগ্রাফ দিয়ে শুরু। দেখো বলছে ইউজ অফ এপিগ্রাফ, দ্য পোয়েম ওপেন্স উইথ অ্যান এপিগ্রাফ ফ্রম ডান্টেস ইনফার্নো। ইনফার্নো একটা বইয়ের নাম, যার ক্যান্টো 27, একটা এপিক, স্পোকেন বাই, দেখো, গুইডো ডা মন্টেফেলট্রো, আ সোল ইন হেল। এ হচ্ছে একটা সোল ইন হেল, যে মৃত্যুর পর সোলটা হেলে চলে গেছে, তাই তো? সে হেলে বসে এখন সে তার পাপ স্বীকার করবে কি করবে না, এইটা বলছে। হি কনফেসেস এ সিন টু ডান্টে only because he believes Dante will never return to the world of the living. This illusion suggests that Prufrock, like Guido, is making a confession, but only in privacy of his mind. সে তো তার নিজের সাথে কথা বলছে। অতএব এখানে একটা বড় বিষয় হলো যে আমরা আমাদের অপরাধের কথা, বা আমরা একটা অপরাধ করেছি, সেটা আমরা কার কাছে স্বীকার করতে পারি বলো তো? কার কাছে স্বীকার করে ফেলি? স্যার নিজের সাথে আগে ওটা নিজের সাথে তো আছে, তারপরে যদি হয় স্যার ক্লোজ ওয়ান, যে ক্লোজ তো ওয়ান, কিন্তু কাকে? যে কখনো ওই কথাটা আর কাউকে বলবে না, এরকম বিশ্বাস করে তো আমরা বলে ফেলি, তাই না? আমরা মনে করি যে সে আমার এতটুকু বিশ্বস্ততা অর্জন করেছে যে তাকে যদি আমি এই কথাটা বলি তাহলে সে হয়তো অন্য কাউকে বলবে না। তো এইটা যে বলছে, দিস এপিগ্রাফ ফ্রেমস দ্য পোয়েম অ্যাজ অ্যান ইন্টেরিয়ার মনোলগ, আ কনফেশন দ্যাট উইল নেভার বি অ্যাক্টেড আপন। মানে কি? একটা কনফেশন, একটা পাপ স্বীকার, যে পাপটা কখনোই অন্যের কাছে প্রকাশ পাবে না। সেই কারণেই আমি বলছি এটা সবচেয়ে ভালো মতো হয় নিজের সাথে, যে আমি যে কি জিনিস, ওই যে বললাম সেলফ, নো দাই সেলফ যে কথাটা আসতেছে, তাই না? সেটা এখান থেকে আসছে যে নিজের কাছে নিজেকে কখনো আমরা লুকাতে পারি না। আমি যে কি জিনিস সেটা আমি ভালো করেই জানি, এমন না যে আমি নিজের কাছে নিজেকে লুকাতে পারি। তো এখানে এই কবিতাটা সেভাবে দেখানো হবে যে আমি আসলে কি জিনিস সেটা আমার নিজের কাছে আমি ওপেনলি প্রকাশ করছি, যে আসলেই কি আমি সৎ, আমি মুখে যে সততার কথা বলি, আমি মুখে যে ভালো মানুষের কথা বলি, আসলেই আমি তেমনটা কি না। নিজের কাছে তুমি কখনোই লুকাতে পারবা না, পারবা কিনা বলো? না স্যার। দেখো এখানে প্রধানত হচ্ছে, দেখো, থিম অফ প্যারালাইসিস যেটা এসেছে, বলছে অ্যাট দ্য হার্ট অফ দ্য পোয়েম ইজ দ্য থিম অফ প্যারালাইসিস, দ্য ইনএবিলিটি টু অ্যাক্ট, টু কমিউনিকেট, টু এক্সপ্রেস লাভ অর টু এনগেজ মিনিংফুলি উইথ লাইফ। এখানে যেটা দেখানো হবে, টাইটেলটা কি কবিতার বলো তো? কবিতার টাইটেলটা কি? স্যার দ্য লাভ সং অফ যে আলফ্রেড পিকক, লাভ সং। মানে ব্যাপারটা এরকম যে সে কোনো একজন মেয়ের কাছে নিজের ভালোবাসাটাকে কি করবে, প্রকাশ করতে চাইবে, কিন্তু সে এটা বলতে পারছে না। কেন বলতে পারছে না? কারণ সে হচ্ছে প্রচুর পরিমাণে সেলফ কনশাস। সেলফ কনশাস কেন? সে ভাবতেছে আমি কি করে বলবো, আমি তো ওর মতো অত সুন্দর চেহারার না, আমি তো গরিব, আমি তো, তাই তো, আমার মাথায় টাক, আমার বয়স হয়ে গেছে, আমি ভালো মতো চলতে পারবো। এই যেখানে সেরে বলছে, হ্যাঁ, যে সে তার প্রেমের কথা বলার দরকার বলে দাও, সে গ্রহণ করবে না করবে সেটা পরের ব্যাপার, কিন্তু সবসময় আমি আমাকে নিয়ে ভাবতেছি, আমার নিজস্ব দুর্বলতা, আমার নিজস্ব যে ত্রুটি বিচ্যুতি, সেগুলোর কথা বারবার আমি নিজের কাছে বলতেছি। এতে কি নিজেকে কখনো শক্তিশালীভাবে তুলে ধরা যাবে যদি নিজের কাছে নিজেকে সবসময় অপরাধী বানাই? বলো, সেখানে শক্তি থাকে? শক্তি কিন্তু থাকে না। তো সেরকম একটা অবস্থানে সে ভুগতেছে। বলছে প্রুফক্স এন্ডলেস সেলফ কোশ্চেনিং, ডু আই ডেয়ার, আমার কি সাহস আছে বলবো, শ্যাল আই সে, আমি কি বলবো, এরকম সবসময় সে নিজেকে প্রশ্ন করতেছে। অ্যান্ড হিজ কনসার্ন উইথ ট্রিভিয়াল সোশ্যাল ডিটেলস, এবং যেমন হচ্ছে বাল্ড স্পট, মানে মাথার যে টাক, ক্লথিং, কাপড়গুলো অসুন্দর দেখতে, ঢোলা ঢালা, হ্যাঁ, চিটা উঠে গেছে, কাপড়ের রং উঠে গেছে, ইটিং হ্যাবিটস, সে কেমন করে খায়, আমি যখন তার সামনে বসে খাবো তখন কি সে আমাকে খারাপ ভাববে, এই যে বিষয়গুলো সবসময় ভাবছি, এই সবগুলো কী করছে, রিফ্লেক্ট আ মডার্ন ম্যান কনজিউমড বাই অ্যাংজাইটি অ্যান্ড ইনসিকিউরিটি। সবসময় একটা ইনসিকিউরিটির মধ্যে একটা অনিশ্চয়তার কথা আমি ভাবছি। সে এটা হয়তো শুধু লাভ দিয়ে দেখানো হয়েছে, কিন্তু লাভের বিপরীতে যে কোনো জায়গাতে, যে কোনো মানুষের ক্ষেত্রে এরকমটা ফিল করা যাচ্ছে। বিশেষ করে আমরা যখন চাকরির জন্য ভাবি, তোমাদের মধ্যে হয়তো অনেকেই যোগ্য ব্যক্তি আছো, কিন্তু নিজেকে ভাবতেছো আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, আমি কি করব, আমি তো অনেক দুর্বল, আমি এটা পারি না সেটা পারি না, নিজেকে দুর্বল ভাবতেছো। দুর্বল ভাবার কারণে নিজেকে সঠিক জায়গায় ঠিকমতো উপস্থাপন করতে পারছো না। এই বোধটা কিন্তু আমাদের এই মডার্ন ম্যানে প্রচুর পরিমাণে আছে।
তো যাই হোক, এখানে আমরা যেগুলো দেখলাম এগুলো একটু ভালো করে পড়বা। তাই বুঝে দেখো যে এলিয়টস প্রুফক ইজ নট জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল বাট আ ইউনিভার্সাল ফিগার অফ মডার্ন ম্যান, ডিসকানেক্টেড, আনসার্টেন অ্যান্ড ট্র্যাপড ইন সেলফ কনসিয়াস ইন্ট্রোস্পেকশন। এই যে বলছে ইন্ট্রোস্পেকটিভ যেটা বলা হলো, তাই না? ইন্ট্রোস্পেকশন মানেটা কি? কথাটা বারবার আসতেছে, এটার এক্সাক্ট মিনিংটা কি দাঁড়াচ্ছে? স্যার সেলফ স্যার কনসার্ন এরকম। হ্যাঁ, সবসময় নিজের সাথে নিজের যে রিফ্লেকশন, হ্যাঁ, রিয়াকশন, নিজের প্রতি নিজের যে রিয়াকশন, এটাকে বোঝায়। দেখো, দ্য এক্সামিনেশন অ্যান্ড অবজারভেশন অফ ওয়ান্স ওন মেন্টাল অ্যান্ড ইমোশনাল প্রসেস। হ্যাঁ, এটাকে বাংলায় কি বলা যায়? একবার যদি বাংলায় আসি, আত্মদর্শন, ভালো শব্দ, অন্তর্দৃষ্টি, মানে নিজেরকে নিয়ে নিজের সেলফ এক্সামিনেশন, হ্যাঁ, ইন্ট্রোস্পেকশন, এই শব্দটা এসেছে। দেখো, আত্মপরীক্ষা, আত্মনিষ্ঠা, নিজের স্বরূপ নিজে ভাবা। হ্যাঁ, বলছে আত্মদর্শন হলো নিজের সচেতন চিন্তা ও অনুভূতির পরীক্ষা। অত পরীক্ষা টরীক্ষা না, নিজেকে নিয়ে ভাবা। হ্যাঁ, যত বেশি ইন্ট্রোস্পেকশন করবা তত বেশি তোমার ভিতরে শক্তি কমে যাবে। ঠিক আছে তো? ওকে, তো যাক, এটা পড়ার তো ক্ষমতা আমার নেই, তো এটার যে ইংলিশ ট্রান্সলেশনটা সেটা এখানে দেওয়া হয়েছে। দেখো, এখানে যেটা বলা হচ্ছে, দেখো, ইফ আই থট দ্যাট মাই রিপ্লাই ওয়ার টু ওয়ান, মানে আমি আমার কথাগুলো এমন একজনকে বলবো হু উড এভার রিটার্ন টু দ্য ওয়ার্ল্ড, দিস ফ্লেম উড শেক নো মোর। হ্যাঁ, তাই বলছে কি যে, বলছে ইফ আই থট দ্যাট মাই রিপ্লাই ওয়ার টু ওয়ান হু উড এভার রিটার্ন টু দ্য ওয়ার্ল্ড, দিস ফ্লেম উড শেক নো মোর। মানে বলতে চাচ্ছে যে এই যেখানে যে এখানে যে ক্যারেক্টারটা, তাই না, ইনফার্নো নামক যে এপিক, এই এপিকে দেখো, গুইডো দ্য মন্টেফেলট্রো আর ড্যামড সোল ইন দ্য 8th সার্কেল অফ হেল। বিশেষ করে ড্যামড সোল আমরা পেয়েছিলাম না, ওই যে তোমার 3rd ইয়ারে ডক্টর ফস্টাস। তো মনে করো ডক্টর ফস্টাস, এটা আমরা ডক্টর ফস্টাসই ধরি মনে করো, তো ডক্টর ফস্টাস মনে করো এখন হেলে আছে। তো হেলে সে তার আরেকজন ব্যক্তির কাছে, মানে সে ভাবতেছে সেও হেলে আসছে, আমিও তো আসছি, তো এখন দুজনের ভিতরে মনে করে কথা হচ্ছে। তো ডক্টর ফস্টাস ভাবতেছে আমি যে পাপগুলো করলাম সেগুলো কি তাকে বলবো নাকি বলবো না। যদি আমি কখনো ভাবতাম যে সে কোনো না কোনোভাবে আবার পৃথিবীতে ফিরে যাবে, তাহলে কি আমি তার কাছে আমার অপরাধের কথাগুলো বলতাম? বলো তো, যার হাতে আমি কথা বলছি, না আমি কিন্তু বলতাম না। কিন্তু যেহেতু ভাবছি আমি যেমন পৃথিবীতে যেতে পারবো না, সেও যেতে পারবে না, অতএব তার কাছে পাপটা স্বীকার করা যেতেই পারে নাকি। হচ্ছে বাট সিন্স নেভার ফ্রম দিস ডেপথ, মানে এই হেল থেকে যেহেতু কেউই হ্যাজ এনি ওয়ান রিটার্ন অ্যালাইভ, কেউ কখনো অ্যালাইভ পৃথিবীতে ফিরে যেতে পারবে না। ইফ হোয়াট আই হিয়ার ইজ ট্রু, অথবা আমি যা কিছু শুনছি তা যদি সত্য হয়, উইদাউট ফেয়ার অফ ইনফেমি আই আনসার ইউ, তাহলে আমি কোনোরকম মানে ইনফেমি চিন্তাভাবনা না নিয়ে যে আমার খ্যাতি নষ্ট হবে, আমাকে লোকে খারাপ ভাববে, এরকম চিন্তা না করে আমি বলে দিতে পারি। কারণ কি, আমি তো ভাবছি তুমি এখানেই থাকবা, তুমি তো আর পৃথিবীতে যেতে পারবে না। আচ্ছা, যখন আমি হেলে চলে এসেছি তখন পৃথিবীর মানুষ আমাকে নিয়ে কি ভাবছে না ভাবছে এটা নিয়ে মাথা ঘামায় আমার লাভ আছে? বলো, পৃথিবীর মানুষ আমাকে দেখে ভাববে কি হবে আমার, ওগুলো ভেবে তো আর লাভ নাই। তারপর আমরা ভাবছি, তাহলে আমরা এত বেশি আত্মসচেতন যে নরকে গিয়েও ভাবতেছি যে আমি যে পাপগুলো করেছি সেগুলো পৃথিবীর মানুষ যদি জেনে যায় তাহলে কি আরেকজনকে বলা যায়? তাহলে এত বেশি ডিপ থটের মানুষ আমরা, যে আমরা সবসময় সচেতন যে আমাদের পাপ বোধগুলো কি মানুষ জেনে যাচ্ছে, আমি কি একটু বাঁকা চোখে তাকাচ্ছি মানুষকে দেখতেছে, আমি কি কারোর সাথে একটু খারাপ আচরণ করতেছি এটা কি কেউ দেখে ফেললো, এই যে একটা সবসময় চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলোকেই রিপ্রেজেন্ট করা হয়েছে এই আলফ্রেড প্রুফকের মাধ্যম দিয়ে। যদিও ঘটনাটা একরকম, কিন্তু এটা হচ্ছে পুরোটা একটা সিম্বল, তাই তো, সিম্বলিক কবিতা, যেটা শুধুমাত্র যে লাভ নিয়ে বলা হচ্ছে তা না, সে যে কোনো ক্ষেত্রে প্রয়োগযোগ্য তার এই চিন্তাভাবনা বা তার এই সেন্সটা। তো এই সেন্সের উপর ডিপেন্ড, তার মানে এখন যেহেতু ওই ব্যক্তি কখনোই নরক থেকে পৃথিবীতে ফিরতে পারবে না, অতএব তার কাছে আমি সব কিছু বলে দিতে পারি, এখানে আমার কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঠিক একইভাবে আমার সোল যেহেতু আমার অপরাধগুলো বাইরে প্রকাশ করতে পারবে না, তাহলে কি আমি আমার আত্মাকে বা আমার নিজের সেলফকে আমি কি আমার অপরাধের কথাগুলো বলতে পারি না? বলো। তাহলে এই যে নিজের কাছে নিজের নেগেটিভ উপস্থাপন করাটাই হচ্ছে এখানে। তাই বলছে ইন দিস লাইন, দেখো, গুইডো ইজ স্পিকিং ফ্রম ইনসাইড আ ফ্লেম, দেখো, সোলস ইন দ্যাট পার্ট অফ হেল আর এনকেজড ইন টাংস অফ ফায়ার, মানে ওই যে 8 বলছে না, 8 সার্কেল অফ, দেখো 8 সার্কেল অফ হেল মানে একটা সার্কেল আছে যেখানে সোলগুলোকে আটকে রাখা হয়েছে, মানে ফ্লেমের মাধ্যমে, হচ্ছে আগুনের মাধ্যমে। হি সেইজ দ্যাট ইফ হি থট ডান্টে উড এভার টু দ্য ওয়ার্ল্ড,
হি উড নট স্পিক অর কনফিউজ ইজ সিন, তাহলে ডানটা একজন ব্যক্তি যার সাথে সে কথা বলছে, তাহলে তার সাথে সে কথাগুলো বলবে না যদি সে পৃথিবীতে ফিরে যায়, বিকজ হি ফেয়ার্স দ্য শেম অ্যান্ড ডিজনার বা ইনফ্যামি দ্যাট উড ফলো হিজ ওয়ার্ড, বাট বিলিভিং দ্যাট নো ওয়ান রিটার্নস ফ্রম হেল, কিন্তু সে জানতে যে কেউ তো হেল থেকে ফিরে যেতে পারে না, সুতরাং হি স্পিক্স ফ্রিলি উইদাউট ফেয়ার অফ হিজ সিক্রেটস বিং রিভিলড। সুতরাং দিস প্যাসেজ ইজ অলসো ফেমাসলি কোটেড ইত্যাদি ইত্যাদি, যেটা দেখানো হয়েছে। তাহলে এটা প্রথমেই তোমাদের ওখানে আছে। তাহলে কিসের উপর ভিত্তি করে কবিতাটা লেখা হচ্ছে তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। এই কোটেশনটা আমাদেরকে কি ফেলে দিচ্ছে বলতো? এই কোটেশনটা কোন ক্যারেক্টারিস্টিক্সকে নির্দেশ করতেছে? মেইনলি কোন ক্যারেক্টারিস্টিককে নির্দেশ করছে এই মডার্ন ম্যানের? যে মডার্ন ম্যানের যে প্রিকক, বলো। ইন্ট্রোস্পেকশন, এই শব্দটা, ঠিক আছে? তো ইন্ট্রোস্পেকশন মানে কি? আত্ম, তাই তো? আত্মদর্শন, এটা মেইনলি প্রথমত যাচ্ছে। আর এই আত্মদর্শন যত বেশি করবা তত বেশি তুমি বাইরের জিনিসের প্রতি ডিজিলিশন হয়ে যাবা, সবসময় অ্যাংশাসনেস কাজ করবে, অ্যাংজাইটি কাজ করবে, তুমি আনসার্টেন থাকবা তোমার লক্ষ্য সম্পর্কে। এই ইন্ট্রোস্পেকটিভ যত বেশি হবা তত বেশি খারাপ। তুমি দেখুন অনেকে আছে না যে আত্মসম্মান বোধ একটু কম, তারা যে কোনো জায়গায় যা কিছু খুশি যা তা বলে ফেলতে পারে। কিন্তু যাদের আত্মসম্মান বোধ আছে তারা কোনো কিছু ইজিলি বলতে পারবে বলো তো? নাকি ভেবে চিন্তে বলবে? কোনটা? হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো একটু মাথায় রেখো, কারণ এইখানে যে কবিতাগুলো আছে বা আরও যে কবিতাগুলো অন্যান্য রাইটারে পড়বো এই থিওরিগুলো কাজে লাগবে। তো আমি তোমাদের একটু কবিতাগুলোর, যেহেতু আমি এই যে অরিজিনাল টেক্সট এবং সাথে প্যারাফ্রেজ পাশাপাশি দিয়ে দিয়েছি, সবগুলো এখনও দেওয়া শেষ হয়নি, হয়তো আগামীকালকের মধ্যে আমি দিয়ে দিব। তবে এই ইনকমপ্লিট এই পিডিএফটা আমি শেয়ার করে দিব, তোমরা যতটুকু পারবা নিজেরাই একটু পড়ে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। দেখি কত লাইন পর্যন্ত দিয়েছে, ওকে স্যার। একদম সামারি এক্সপ্লেনেশন সহ। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এই 73-74 লাইন পর্যন্ত এই অরিজিনাল টেক্সট, প্যারাফ্রেজ, সামারি এক্সপ্লেনেশন এবং অ্যানালাইসিস এগুলো দেওয়া হয়েছে। তাহলে এই পর্যন্ত তোমরা একটু পড়ে ফেলবা। আর যদি কালকে তো আমি যদি ক্লাসটা কখন নিতে পারি তার উপর ভিত্তি করে, যদি সম্ভব হয় এখনও কিছুটা তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? আর তারপরে এটা আমি দেখি কালকের মধ্যে, হয়তো যদি আজকে আর সম্ভব না, এরপর একটা ক্লাস আছে। দেখো অনেকগুলো কালেক্ট করতে হয়েছে, অনেক জিনিস। তারপর সামারি আছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে, থিমেটিক ডিসকাশন আছে। ওকে, তাহলে আগামী দিন আমরা টেক্সটটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, পড়াশোনা বাড়িতে হচ্ছে তো নাকি? জি স্যার। বললাম তো এই যে 4th ইয়ারের গল্পের থেকে, টেক্সটের থেকে সবচেয়ে বিষয়গুলো হচ্ছে ফিচার বা হচ্ছে কোন থিমটাকে ডিসকাস করতেছে, এই জায়গাগুলো বেশি কিন্তু। হ্যাঁ, এখানে গল্পগুলো 3rd ইয়ারের মতো অতটা না, এখানে অনেক বেশি মানে কি বলে অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলোকে বেশি নির্দেশ করবে, এগুলো একটু খেয়াল রেখো। যেমন প্রাইড অ্যান্ড প্রেজুডিস তোমরা যেহেতু পড়তেছো, এখানে দুইটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে উপস্থাপন করা হয়েছে ওই গল্পের মাধ্যমে। কোন দুটো আইডিয়া বলো তো? মনে করো ভাইবার প্রশ্ন করতেছি। একটা হইল আপনার প্রাইড, যেটা রেশনালিটি, আর একটা হলো প্রেজুডিস, যেটা ইমোশন বা এরকম, বা ধরেন প্রাইড দ্বারা নিজের যে সেলফ স্টিম বা নিজেকে নিয়ে খুব বেশি ভাবা, ওই জিনিসটা বুঝাচ্ছে। আর প্রেজুডিস মানে খুব ইজিলি অন্যকে জাজ করার যে ব্যাপার, ভুল ধারণা, তাই তো? অন্য সম্পর্কে একটা ভুল ধারণা। হ্যাঁ, এখানে কে কাকে ভুল বুঝলো? প্রেজুডিসটা কার দিক থেকে হয়েছে? প্রেজুডিসটা স্যার এলিজাবেথ বেনেট কাকে বিবেচনা করতে গিয়ে সে ভাবছিল ডার্সি মনে হয় খুবই অহংকারী, হ্যাঁ, এরকম একটা বিষয়। যেহেতু প্রথম যখন তাদের সাথে দেখা হয়, ডার্সি মানে তার সাথে ডান্স করতে চায়নি, এছাড়া আরও তো আছে কথাবার্তা, সেই বিষয়টাই বিবেচনা করে সে ভেবেছিল ডার্সি মনে হয় খুব অহংকারী। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। কিন্তু শেষ পর্যন্ত কি একটা চিঠি দিয়ে প্রকাশ করা, চিঠি বিনিময় হওয়া, একসাথে থাকা, একটু একজন আরেকজনকে চেনা জানার মাধ্যম দিয়ে কি সেই প্রেজুডিস কি শেষ পর্যন্ত থাকছে না ভেঙে গেছে?
ভালো। স্যার ভেঙে ভেঙে গেছে। গেছে স্যার। তাহলে পেয়ে গেছে হঠাৎ করে বাইরে থেকে একজন মানুষকে বিবেচনা করা যায় না, তাহাতে মিশতে হবে, তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। হঠাৎ করে কারো সম্পর্কে একটা ধারণা নেওয়া ঠিক না। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এখানে রাখছি। সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।